আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমাদের ক্লাস হচ্ছে গল ব্লাডার অ্যান্ড বাইল ডাক্টস নিয়ে। তো অলরেডি আমরা হেপাটোবিলিয়ারি আমাদের জিআইটি পোর্শনটা মোটামুটি শেষ। এখন আমরা চলে আসলাম হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেমে। লিভার অলরেডি আপনারা পড়ে ফেলেছেন। লিভার এবং স্প্লিন পড়া হয়ে গিয়েছে। এখন আমরা গল ব্লাডার এবং বাইল ডাক্ট এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্যানক্রিয়াস নিয়ে আলোচনা করব। আর এর বাইরে একটা বড় পোর্শন থেকে যায় জিআইটির। আমরা অলরেডি স্টমাক, ডুওডেনাম এবং হচ্ছে এসোফেগাসটা পড়েছি। বাট আমাদের স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন প্লাস ওখানে কিছু নতুন চ্যাপ্টার পর্যন্ত আছে বেলি লাভের নিউ এডিশনে। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো ম্যারাথন বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ক্লাস হবে আশা করা যায়। তো আপনারা কি চেষ্টা করবেন বইটা দাগিয়ে ফেলার জন্য বা দাগানো পিডিএফ গুলো ভালোভাবে চেক আউট করার জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো অ্যাজ ইউজুয়াল আমি যেটা নর্মাল অ্যানাটমি সেটা দিয়ে শুরু করছি। সো কালার কোডগুলো আশা করি আপনাদের মনে আছে। আমরা অ্যানাটমি পোর্শনটা পিঙ্ক দিয়ে মার্ক করব, ফিজিওলজি পোর্শনটা আমরা ইয়েলো, এবং প্যাথোলজির যে পোর্শনটা বা মেইন যে ডিজিজ ওরিয়েন্টেড পোর্শনটা সেটা আমরা গ্রিন দিয়ে মার্ক করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আপনাদের দেখতে বা শুনতে যদি কোনো সমস্যা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যে কোনো এক্সামে গল ব্লাডার থেকে একটা না একটা কোশ্চেন আপনারা পাবেনই। আর আপনাদের একটা জিনিস থাকে যে যেহেতু এখানে অনেক টাইপ অফ স্টুডেন্ট আছেন আপনারা, হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ফিফথ ইয়ার আছে, কেউ কেউ ফাইনাল প্রফ এক্সামিনিং, হ্যাঁ, কেউ কেউ আবার ইন্টার্নশিপ করছে, আর কেউ কেউ কোনো একটা এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিচ্ছেন। তো এক একজনের জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলোর আসলে ভ্যারিয়েবিলিটি থাকে। তো গল ব্লাডার চ্যাপ্টারটা আসলে সব লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি এমন কিছু কোশ্চেন এখান থেকে থাকে যেগুলো দেখা যায় ফিফথ ইয়ারের জন্য প্লাস হচ্ছে লং কেসের জন্য ইম্পর্টেন্ট। আবার কিছু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন থাকে যেটা ট্রেনিদের জন্য এবং ইন্টার্নদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর এর বাইরে যেখানে আপনাদের এন্ট্রান্স এক্সামের জন্য কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ বা এসবি আমার কাছে মনে হবে, আমি সেগুলো অবশ্যই আপনাদের বলে দিব। আচ্ছা, শুরু করি আমরা সার্জিক্যাল অ্যানাটমি দিয়ে, যেটা এন্ট্রান্স এক্সামে প্যাথোলজি পেপার 1-এ লাগে আপনাদের অ্যানাটমি পোর্শনে। তো এখানে বেসিক কিছু কথা বলা হয়েছে, যেমন হচ্ছে গলব্লাডার একটা পেয়ার শেপড স্ট্রাকচার, এটার লেন্থটা আমরা জেনে রাখি 7.5 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত। আর ক্যাপাসিটি হচ্ছে মানে কতটুকু বাইল সে ধারণ করতে পারে সেটা হচ্ছে 25 থেকে 30 ml। এটা বডিকে আমরা তিনটা পার্টে মেইনলি ভাগ করি, একটা হচ্ছে ফান্ডাস, বডি এবং নেক। এর বাইরে একটা ন্যারো একটা এন্ডিং আছে, নেকটা যে যেখানে শেষ হয় ওইটাকে আমরা বলি হচ্ছে ইনফান্ডিবুলাম। থাকে হচ্ছে লিভারের আন্ডার সারফেসে, এটা আমরা জানি। আচ্ছা, সিস্টিক ডাক্টের লেন্থটা আমরা একটু জেনে নিই, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। আর আরেকটা হচ্ছে সিবিডি, সিবিডি এর লেন্থটা আমাদের অনেক সময় লাগে, এটা হচ্ছে 7.5 সেন্টিমিটার সিবিডি। ঠিক আছে, আচ্ছা। আর সিবিডির আবার একটা ক্লাসিফিকেশন আছে, আমরা জানি প্রথমত যদি আমরা বেসিক অ্যানাটমিটা দেখি, খেয়াল করেন। আর লিভারের আন্ডার সারফেসে গল ব্লাডার থাকছে, এটা হচ্ছে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, এটা বডি, এই ন্যারো অংশটা নেক, আর একদম লাস্টে এসে যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। আচ্ছা, তারপর দেখেন এই যে দুইটা গ্রিন কালারের ডাক্ট আসছে, এরা হচ্ছে যথাক্রমে লেফট এবং রাইট হেপাটিক ডাক্ট, লেফট এবং রাইট হেপাটিক ডাক্ট। আচ্ছা, এই দুইটা হেপাটিক ডাক্ট এসে যে ডাক্টটা ফর্মেশন করছে এটাকে আমরা বলবো কমন হেপাটিক ডাক্ট। তাহলে দেখেন লেফট এবং রাইট দুইটা হেপাটিক ডাক্ট এসে কমন হেপাটিক ডাক্ট ফর্ম করছে। এদিকে গল ব্লাডার থেকে যে ডাক্টটা আসছে এটাকে আমরা বলি হচ্ছে সিস্টিক ডাক্ট। এখন এই কমন হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট এই দুইটা একসাথে যুক্ত হয়ে যেটা ফর্মেশন করছে সেটাকে আমরা বলি হচ্ছে কমন বাইল ডাক্ট। যেই কমন বাইল ডাক্ট আলটিমেটলি গিয়ে কোথায় ওপেনিং করবে, আপনারা একটু বলে ফেলেন দেখি কোথায় ওপেন করবে। কমন বাইল ডাক্টটা আলটিমেটলি কোন জায়গায় ওপেন করবে বলেন তো দেখি। আর ওই ওপেনিং এর আগে আবার আরেকটা জিনিস এসে যুক্ত হয় এর সাথে, সেটা কি, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট, তাই না? একদম যে জায়গায় ওপেন করবে তার সাথে এসে যুক্ত হবে হচ্ছে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। ওকে, এই দুইটা মিলায় ওপেন করবে। আচ্ছা, এই এই ওপেনিংটার উপরে অনেক সময় কোশ্চেন আসে, যেমন হচ্ছে আপনাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষা এরকম টাইপের একটা কোশ্চেন আসছিল। তো এটার আসলে কোশ্চেনটা এরকম ছিল যে গল ব্লাডার থেকে ডুওডেনামে যে বাইলটা যায় সেটা মানে কন্ট্রোল করে কে, এই টাইপের একটা কোশ্চেন আসছিল। তো আপনাকে যদি আমি এই কোশ্চেনটা করি যে ডুওডেনামে বাইল যাওয়াটা কন্ট্রোল করে কে, সেটার অ্যান্সার কি দিবেন বলেন তো দেখি। আমরা যদি বলি গল ব্লাডার থেকে বা হচ্ছে কমন গল ব্লাডার থেকে আমাদের বাইলটা কিভাবে ডুওডেনামে যাওয়াটা কন্ট্রোল হয়, সেটা অ্যান্সার কি হবে বলেন তো দেখি। একজন বলেছেন মেজর ডুওডেনাল প্যাপিলা, এক্স্যাক্টলি যে ওপেনিংটাতে এটা যায় সেখানে হচ্ছে মেজর ডুওডেনাল প্যাপিলা থাকে, তাই না? আচ্ছা, সেখানে কোনো একটা স্ফিংটার থাকে কিনা বলেন তো দেখি। কি স্ফিংটার থাকে মনে আছে কারো?
আর এটা কোন পার্ট, এই জায়গাটা কোথায় থাকে, ওপেনিংটা ডুওডেনামের কোন পার্টে থাকে? স্ফিংটার অফ ওডি, ভেরি গুড। হ্যাঁ, স্ফিংটার অফ ওডি, যেটা কিনা সেকেন্ড পার্টে থাকে। ওকে, আচ্ছা। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার ছিল এরকম, হ্যাঁ। কারণ যখন আপনাকে কোশ্চেনে বলে দিয়েছে যে বাইল যাওয়াটা কন্ট্রোল করবে কে, এখন দেখেন এই জায়গাটা অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে সেই সেকেন্ড পার্টে মেজর ডুওডেনাল প্যাপিলা থাকে, হ্যাঁ। আবার হচ্ছে আমরা বলতে পারি যে সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনাম ওখানে ওপেন করতে পারে। আবার স্ফিংটার অফ ওডি, তো সবগুলো অপশন ছিল এরকম খুব কাছাকাছি। তো যেহেতু কোশ্চেনটা এসবিএ হিসেবে ছিল, যখন আমাদেরকে বলবে যে কোনো কিছু যাওয়া আসা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, তখন আমাদের অবশ্যই স্ফিংটারটা মেইন হবে। যেহেতু এসবিএ মানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা লাগবে, সো আমাদের এখানে অ্যান্সারটা হবে স্ফিংটার অফ ওডি। ওকে, আচ্ছা। এখন দেখেন এই কমন বাইল ডাক্টটাকে আমরা অ্যানাটমিক্যালি 4টা সাব ডিভিশনে ভাগ করি। এখন ডিওডেনামটা থাকে হচ্ছে এইভাবে একটা সি শেপড কার্ভের মতো, তাই না? তো যখন উপর থেকে ডাকটা আসে, কিছু অংশ থাকবে হচ্ছে ডিওডেনামের উপরে, এটা হচ্ছে ধরেন ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট তো এটা ফার্স্ট পার্ট, তাই না? কিছু অংশ থাকবে হচ্ছে ডুওডেনামের উপরে, যেটাকে আমরা বলবো সুপ্রা ডুওডেনাল পার্ট। এরপরে দেখেন সে ডুওডেনামের পিছন দিয়ে আস্তে আস্তে করে পাস করবে। সেই ক্ষেত্রে আমরা একটা পোর্শনকে বলবো রেট্রো ডুওডেনাল পার্ট। আচ্ছা, এরপরে দেখেন বাকি যে অংশটা, এটা আসবে হচ্ছে ডুওডেনামের ফার্স্ট পার্টের নিচ দিয়ে, সো এটাকে আমরা বলবো কি ইনফ্রা ডুওডেনাল পোর্শন। আলটিমেটলি যখন ওপেন করবে এই জায়গাটায় সেকেন্ড পার্টে এসে, তো সেকেন্ড পার্টের ভিতরে একটা পোর্শন চলে যাবে ডুওডেনামের ভিতরে, যেটাকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রা ডুওডেনাল পার্ট। ইন্ট্রা ডুওডেনাল পার্ট, এই যে দেখেন এই ছবিটাতে মোটামুটি বোঝা যাচ্ছে খুব ভালো করে। এই যে দেখেন এটা সুপ্রা ডুওডেনাল পার্ট, এটা রেট্রো ডুওডেনাল পার্ট, এটা ইনফ্রা ডুওডেনাল, আর এটা হচ্ছে ইন্ট্রা ডুওডেনাল পার্ট। ওকে, আচ্ছা। এখন দেখেন এখানে একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাটমি আমাদের লাগে, সেটা হচ্ছে যে ক্যালোটস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আচ্ছা। ক্যালোটস ট্রায়াঙ্গেলের ইম্পর্টেন্ট ব্যাপারটা আমি বলি। আপনারা কেউ বলতে পারেন যে ক্যালোটস ট্রায়াঙ্গেল আমাদের কাছে এত ইম্পর্টেন্ট কেন? মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, যেটা আমাদের ক্লিনিক্যালি খুবই কাজে লাগে। কেউ আমাকে একটু বলেন তো যে এটার মানে ইম্পর্টেন্সটা কোথায়, কেন আমরা এটাকে এত ইম্পর্টেন্স দিই? আচ্ছা, এখন এখানে একটা ফ্যালাসি আছে, সেটা হচ্ছে যে ক্যালোটস ট্রায়াঙ্গেল আর আরেকটা হচ্ছে হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল, দুইটা এক না। ক্যালোটস ট্রায়াঙ্গেল যেটা, এটা আরেকটা নাম হচ্ছে হেপাটোবিলিয়ারি ট্রায়াঙ্গেল। আর হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল এটা আরেকটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে ক্যালোটস ট্রায়াঙ্গেল আমরা বলতেছি, এটার বাউন্ডারিটা প্রথমে আমরা দেখি, যেটা অরিজিনালি ক্যালোট মানে একজন নামে একজন ছিলেন, তার মাধ্যমে ডেসক্রাইব ছিল, হ্যাঁ। তো আমরা যদি ক্যালোটস ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা বলি, সেটার একদম উপরে নিচের দিকে থাকবে হচ্ছে সিস্টিক আর্টারি, ঠিক আছে। মিডিয়ালি থাকবে হচ্ছে কমন হেপাটিক আর্টারি, আর উপরের দিকে সুপেরিয়র বর্ডার কমন হেপাটিক আর্টারি, আর থাকবে হচ্ছে সুপেরিয়র বর্ডার অফ দ্য সিস্টিক আর্টারি। আমি একটু ছবিটা দেখাই আগে, দেখেন। আচ্ছা, ক্যালোটস ট্রায়াঙ্গেল যেটা প্রথমে কনসিডার করা হইতো, সেটার মধ্যে এরকম ছিল যে সিস্টিক ডাক্ট এটা থাকবে ইনফেরিয়রলি, এই যে এই জায়গাটায় সিস্টিক ডাক্ট কোথায়, এই জায়গাটায় সিস্টিক ডাক্ট। আমি এই ছবিটা এগুলো মুছে ফেলি আগের দাগগুলো, তাহলে একটু ইজি হবে বলাটা। আচ্ছা, আবার দেখাই, দেখেন। প্রথমে যে ট্রায়াঙ্গেলটা ক্যালোটস নিজে ডেসক্রাইব করেছিলেন, সেটার মধ্যে ছিল সিস্টিক ডাক্ট, এটা ইনফেরিয়রলি ছিল। মিডিয়ালি ছিল কি, দেখেন মিডিয়ালি আমি আবার যদি দেখি, মিডিয়ালি ছিল হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, মানে এই পোর্শনটাকে বলা হচ্ছে মিডিয়াল। আচ্ছা, আর উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে সিস্টিক আর্টারি, সিস্টিক আর্টারি। তাহলে এই জায়গাটা হচ্ছে সিস্টিক আর্টারি। তার মানে দেখেন বাউন্ডারির মধ্যে সিস্টিক আর্টারিটা ছিল, ঠিক আছে। কিন্তু আমরা এখন যে ক্যালোটস ট্রায়াঙ্গেলটা পড়ি, সেখানে কিন্তু আমরা বলি হচ্ছে সিস্টিক আর্টারি ক্যালোটস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট। অলরেডি দুজন মেনশন করেছেন যে ক্যালোটস ট্রায়াঙ্গেল কেন এত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই ট্রায়াঙ্গেলের মধ্যে সিস্টিক আর্টারি থাকে। তাহলে কি হয়, যখন আমরা একটা অপারেশন করতে যাই, তখন কিন্তু খুব ইজিলি এই সিস্টিক আর্টারিতে ইনজুরি হয়ে যেতে পারে, যার কারণে ব্লিডিং হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন প্রিভিয়াস ক্যালোটস ট্রায়াঙ্গেলের বাউন্ডারিতে ছিল সিস্টিক আর্টারি, কিন্তু পরবর্তীতে মডিফাইড ওয়েতে যে বাউন্ডারিটা আমরা বলি, সেটা এরকম যে সুপেরিয়রলি থাকবে হচ্ছে ইনফেরিয়র সারফেস অফ দ্য লিভার, ল্যাটারালি থাকবে হচ্ছে সিস্টিক ডাক্ট, আর মিডিয়ালি থাকবে হচ্ছে গলব্লাডারের মিডিয়াল বর্ডার প্লাস হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। এই জিনিসটাকে বলা হয় হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল। আমরা বেসিক্যালি যেটা খুঁজি, সেটা হচ্ছে হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল, যেটা বাউন্ডারি আমরা মেনশন করি, হ্যাঁ। এবং এটা একটা ইম্পর্টেন্ট সার্জিক্যাল ল্যান্ডমার্ক। কেন আপনারা অলরেডি বলে ফেলেছেন, কারণ এখানে সিস্টিক আর্টারি থাকে। এবং আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে সিস্টিক লিম্ফ নোড। এই লিম্ফ নোডটার নাম আপনারা একটু লিখে নেন, সেটা হচ্ছে লিম্ফ নোড অফ লান্ড।
এটা একটু লিখে নেন, লিম্ফ নোড অফ লান্ট। এই দুটা আমরা যদি বলা হয় যে হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কি, তখন আমরা দুইটা জিনিস বলবো, একটা আমরা বলবো সিস্টিক আর্টারি, আরেকটা আমরা বলবো লিম্ফ নোড অফ লান্ট। এটা একটু লিখে নেন। আচ্ছা, লিখেছেন? ওকে। তাহলে এই দুইটা জিনিস আমরা পড়বো হচ্ছে কন্টেন্ট হিসেবে। আর বাউন্ডারিটা আমরা দুইটা সেপারেটলি মনে রাখবো, ক্যালটস ট্রায়াঙ্গেল আর হেপাটোবিলিয়ারি ট্রায়াঙ্গেল, এটা একটা, আরেকটা হচ্ছে হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল। তো আমাদের মেইনলি আমরা যেটাকে ক্যালটস ট্রায়াঙ্গেলই বলি, সেটা আসলে কিন্তু হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল, যেটা আমরা অপারেশনের সময় এটা আইডেন্টিফাই করা খুবই মেজর একটা স্টেপ। আচ্ছা, আর ব্লাড সাপ্লাইয়ের কথা, ব্লাড সাপ্লাই একটু আগে এখানে ছিল সিস্টিক আর্টারি, এটা আসে হচ্ছে রাইট হেপাটিক আর্টারি থেকে, এটুকু আমরা সবাই জানি। এটা অনেক সময় অ্যানাটমিতে চলে আসে। আচ্ছা, এই জিনিসটা ছবিটা আপনারা দেখে পড়বেন, ঠিক আছে? এটা অলরেডি আমি বলে দিলাম, এটা আপনারা দেখে পড়বেন। আচ্ছা, এখন ব্লাড সাপ্লাই অত বেশি ইম্পর্টেন্ট না, ওই যেটা বললাম ওটুকু পড়লেই হবে। আর এটা একটু আপনারা জাস্ট রিডিং দিতে পারেন। নিচের যে অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশন, এটা বেশি ইম্পর্টেন্ট। দেখেন, তো আমি আগেই বললাম যে রাইট হেপাটিক আর্টারি। আচ্ছা, কমন হেপাটিক আর্টারির এটা একটা ব্রাঞ্চ হচ্ছে রাইট হেপাটিক আর্টারি। আপনারা আমাকে একটু মনে করে বলেন তো, কমন হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ ছিল? কমন হেপাটিক আর্টারি দুইটা ব্রাঞ্চ দেয়, তাই না? লেফট এবং রাইট হেপাটিক আর্টারি। আমি কিন্তু আপনাদের স্টমাক পড়ানোর সময় বলেছিলাম। বলেন তো কমন হেপাটিক আর্টারিটা কোত্থেকে আসে? ওকে, আপনারা বলেন, আমি একটু বলি। দেখেন, রাইট হেপাটিক আর্টারি, এটার একটা ঝামেলা আছে। এটাই কিন্তু গল ব্লাডারের মেইন সাপ্লাই। আপনি একটু ছবিটা খেয়াল করেন, রাইট হেপাটিক আর্টারি, লেফট হেপাটিক আর্টারি, এই হচ্ছে কমন হেপাটিক আর্টারি। এখন যেই জায়গাটায় রাইট হেপাটিক আর্টারি ব্রাঞ্চটা করে, অনেক সময় দেখা যায় কি যে রাইট হেপাটিক আর্টারিটা একটু টর্সাস থাকে, মানে পেঁচানো। আমি যদি ছবিটা দেখাই, এই যে এই ছবিতে দেখেন, টর্সাস কমন হেপাটিক আর্টারি, আর এটা হচ্ছে টর্সাস রাইট হেপাটিক আর্টারি। এটা হচ্ছে পুরো কমন হেপাটিক আর্টারি নিজেই টর্সাস, আর এটা হচ্ছে রাইট হেপাটিক আর্টারিটা টর্সাস হয়ে গেল। এটা যখন টর্সাস হয় তখন এটাকে আমরা একটা নাম বলি, সেটা হচ্ছে ক্যাটারপিলার টার্ন বা ময়নিহান্স হাম। এই কথাটা কোত্থেকে আসছে জানেন? ক্যাটারপিলার মানে কি, ওই যে শুঁয়োপোকা, যাদের কিনা পিঠের উপর, ওরা যখন হাঁটে পিঠের উপর একটা কুজের মতো হয়ে থাকে। তো এই যে একটা বাঁকানো অংশটা বা একটা টার্ন নেওয়া অংশটা, এটা দেখতে অনেকটা ওইরকম ক্যাটারপিলারের পিঠের উপরের কুজের মতো, বা ময়নিহান সাম। এটা হচ্ছে ওই যে ময়নিহান আর্টারি ফরসেপ্স আমরা ব্যবহার করি না, ওইটার মতো করে আর কি, এটা বাঁকানোটা। আচ্ছা, তো এইরকম একটা জিনিস যখন আমরা পাই, এটা সমস্যাটা কি? এটা সমস্যাটা হচ্ছে, দেখেন, আপনি এই যে হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেলটা আইডেন্টিফাই করলেন। তো এখন নরমালি কি হইতো? নরমালি রাইট হেপাটিক আর্টারিটা সুন্দর করে পাশ দিয়ে চলে যেত, যদি বাঁক না নিত। কিন্তু যদি এরকম বাঁক নেয় তাহলে কি হয়? তাহলে কিন্তু ইনজুরি হওয়াটা সহজ হয়ে যায় না? আপনি যখন ক্যালোস ট্রায়াঙ্গেল ডিসেকশন করবেন, তখন কিন্তু খুব সহজেই এই রাইট হেপাটিক আর্টারি ইনজুরি হয়ে যেতে পারে, তাই না? দেখেন, নরমালি আমরা সিস্টিক ডাক্টের দিকে বেশি খেয়াল রাখি, যে সিস্টিক ডাক্টের কন্টেন্ট, এটা আমরা জানি। কিন্তু যখন এরকম একটা অ্যাবনর্মালিটি ডেভেলপ করে, যে এই যে কন্টেন্ট হিসেবে রাইট হেপাটিক আর্টারি বাঁকায় চলে আসে, তখন কিন্তু ইনজুরি হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। ওয়েল, আপনারা সিলিয়াক ট্রাঙ্ক খুব ভালো অ্যান্সার করেছে, আপনাদের মনে আছে তাহলে। তাহলে দেখেন, এই রাইট হেপাটিক আর্টারি আসে হচ্ছে কমন হেপাটিক আর্টারি থেকে, যেটা কিনা সিলিয়াক ট্রাঙ্কের একটা ব্রাঞ্চ। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ময়নিহান সাম বা হচ্ছে ক্যাটারপিলার টার্ন এবং এটার ইম্পর্টেন্স। লিম্ফ্যাটিক্স এর কথা অলরেডি আপনারা জানেন, যে সিস্টিক লিম্ফ নোডস অফ লান্ট, যেটা কিনা সেন্টিনাল লিম্ফ নোড। আচ্ছা, সেন্টিনাল লিম্ফ নোড কি জিনিস ছিল, এটা মনে আছে সবার? আমরা কোথায় পড়েছিলাম এটা? আমরা ব্রেস্ট অপারেশনের সময় পড়েছিলাম সেন্টিনাল লিম্ফ নোড। কি জিনিস ছিল একটু বলেন তো? আচ্ছা, এই লিম্ফ নোড অফ লান্ট কোথায় থাকবে? একটা হচ্ছে হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেলে থাকবে, যেটা মানে কি বলে, জাংশন অফ দা সিস্টিক এবং কমন হেপাটিক ডাক্ট। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের সার্জিক্যাল অ্যানাটমি। এবার আমরা আসি সার্জিক্যাল ফিজিওলজি। এই ফিজিওলজিটা আর কিছুই না, বাইল রিলেটেড কিছু জিনিসপাতি। যেমন হচ্ছে ক্যাপাসিটি কতটুকু, বাইলটা প্রডিউস হয় লিভার থেকে, এটা আমরা মনে রাখি। লিভারের ভিতরে বিশেষ করে হেপাটোসাইট গুলোর ভিতরে বিভিন্ন ক্যানালিকুলি থাকে, চারপাশে আমরা দেখব। তো ওখান থেকে বাইলটা তৈরি হয়, যেটা স্টোর থাকে গল ব্লাডারে, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে গল ব্লাডারের প্রথম ফাংশন কি, সেটা কি হবে? সেটা হচ্ছে স্টোরেজ অফ বাইল বা রিজার্ভেয়ার ফর বাইল। আচ্ছা, এরপরে দেখেন, যখন ওই গল ব্লাডার, লিভার থেকে বাইলটা গল ব্লাডারে চলে আসতেছে, তখন যেটা হয় যে ইনিশিয়ালি এটার অনেক বেশি ওয়াটারি পোর্শন থাকে, 97%, হ্যাঁ। আর মাত্র 3% থাকে হচ্ছে বাইল সল্ট। এই বাইল সল্ট গুলোর নামটা আপনারা একটু পড়বেন, এটা অনেক সময় আপনাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে এবং এমআরসিএস পরীক্ষায় আসে। এটা এটা একটু লিখে নেন। দেখেন, বাইল সল্ট গুলো কি কি? কোলিক অ্যাসিড, কেনোডিঅক্সিকোলিক অ্যাসিড, ডিঅক্সিকোলিক অ্যাসিড এবং লিথোকোলিক অ্যাসিড। আচ্ছা,
তো পরবর্তীতে যখন গল ব্লাডারে বাইলটা আসে তখন দেখা যায় কি যে গল ব্লাডারের ওয়ালটা বাইলের যে ওয়াটারি পোর্শনটা ছিল সেগুলোকে রিঅ্যাবজর্পশন করে নেয়, যার কারণে বাইলের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। এই কারণে আমরা বলতে পারি যে গল ব্লাডারের 1 নম্বর ফাংশন যদি হয় রিজার্ভয়ার অফ বাইল, 2 নম্বর ফাংশন আমরা বলবো কনসেন্ট্রেশন অফ বাইল। লিখে রাখেন এটা, 2 নম্বর ফাংশন আমরা বলবো কনসেন্ট্রেশন অফ বাইল। দুইটা ফাংশন আমাদের শেষ। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন 95% অফ বাইল সল্ট আর রিঅ্যাবজর্ব। এটা হচ্ছে যে এন্টেরোহেপাটিক সার্কুলেশন, টার্মিনাল আইলিয়াম থেকে 95% বাইল সল্ট রিঅ্যাবজর্পশন হয়ে থাকে। এই টার্মিনাল আইলিয়াম কথাটা আপনারা একটু মার্ক করেন, এটা আপনাদের পরীক্ষায় আসে, এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এসবিএ হিসেবে আসে যে বাইল সল্ট কোন জায়গায় রিঅ্যাবজর্পশন হয়। এটা অ্যান্সার হবে হচ্ছে টার্মিনাল আইলিয়াম। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখেন ফাংশনস অফ গল ব্লাডার আমরা দুইটা মেইন ফাংশন পেয়ে গেলাম। 3 নাম্বার ফাংশনটা যেটা সেটা হচ্ছে মিউকোসা সিক্রেশন করা, সিক্রেশন অফ মিউকোসা, যেটা অ্যাপ্রক্সিমেটলি 20 ml মিউকাস পার ডে। আচ্ছা, এখন বলেন এই যে গল ব্লাডার মিউকোসা রিলিজ করে, মিউকাস সিক্রেশন করে, এইটার সাথে রিলেটেড একটা প্যাথোলজি আছে তার, সেটার নাম কেউ বলতে পারেন? গল ব্লাডার মিউকোসা রিলিজ করে, হ্যাঁ, এবং গল ব্লাডারে যদি কোনো একটা স্টোন হয় বিশেষ করে নেকে অথবা বাইল ডাক্টে, তখন এই মিউকোসা সিক্রেশন রিলেটেড একটা প্যাথোলজি ডেভেলপ করে। কি নাম বলতে পারেন? যেটা কিনা ইনফেক্টিভ না, ঠিক আছে, নন ইনফেক্টিভ একটা কন্ডিশন। দেখি এনিওয়ান? মিউকোসিল, ও এক্স্যাক্টলি মিউকোসিল ডেভেলপ করে, তাই না? আচ্ছা, এটা আমরা জানি তাহলে, যেটা কিনা ইনফেক্টেড না। আচ্ছা, এখন আমাকে বলেন তো যে এই যে মিউকাস রিলিজ করতেছে, কোনো কারণে ধরেন বাইলটা ড্রেনেজ হতে পারছে না, হ্যাঁ, ভিতরে মিউকাসটা জমে যাচ্ছে, ধরেন আমি বলি, ধরেন গল ব্লাডারে নেকে এখানে এসে একটা ধরেন স্টোন জমলো, হ্যাঁ, স্টোন জমার কারণে কি হইলো আমি একটু পরে এগুলো আবার ব্যাখ্যা করবো সুন্দর করে। স্টোন হওয়ার কারণে বাইলগুলা ঠিক মতো যেতে পারছে না, বাইলটা স্ট্যাসিস হয়ে আছে, জমে আছে। এই সময় মিউকাস রিলিজ হইলো, যে কন্ডিশনটাকে আপনারা সবাই বলছেন মিউকোসিল। এখন ধরেন কোনো কারণে এই যে মিউকাস জমলো, এই জায়গায় একটা ইনফেকশন ডেভেলপ করে ফেললো, ইনফেকশন ডেভেলপ করে ভিতরে পাস জমলো, এই কন্ডিশনটাকে আমরা কি বলবো তখন? মিউকাস জমলো, মিউকাস জমে মিউকোসিল ফর্মেশন করলো, যেটা কিনা স্টেরাইল ছিল, ভিতরে কোনো পাস ছিল না। কোনো কারণে যদি সেখানে ইনফেকশন হয়ে পাস জমা হয়, সেটাকে আমরা তখন কি বলতে পারি? এমপায়মা। ওকে, ভেরি গুড, সবাই এটা অ্যান্সারটা ঠিক মতো করতে পেরেছেন, এমপায়মা আমরা বলি, তাই না? আচ্ছা, ভেরি গুড, তাহলে ইনফেকশন হলে আমরা এমপায়মা বলি। আচ্ছা, এখন গল ব্লাডার বা বাইল হেপাটোবিলিয়ারি সিস্টেম রিলেটেড কিছু ইমেজিং বা কিছু ইনভেস্টিগেশন আমাদের করতে হয়। তো আমরা যদি বলি যে সবচেয়ে কমনলি আপনার কাছে একটা পেশেন্ট আসলো, যার কাছে আপনার আপনার মনে হলো যে তার হয়তো গল স্টোন আছে বা হেপাটোবিলিয়ারি কোনো একটা প্রবলেম, আপনি তাকে একদম ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হিসেবে কি প্রেসক্রাইব করবেন বলেন তো দেখি, কি অ্যাডভাইস করবেন? আমরা যদি বলি হেপাটোবিলিয়ারি সিস্টেমের কোনো একটা প্যাথোলজি, আপনার ইনভেস্টিগেশন অফ চয়েস বা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আপনার কি হবে? কেউ বলতে পারেন? ওকে, একজন বলেছেন প্লেন এক্স রে, একজন বলেছেন এমআরসিপি, আলট্রাসোনোগ্রাফি দুজন বলেছেন। ওকে, এটাতে দেখলাম ভালোই তাহলে মতবিরোধ আছে। আচ্ছা, এটার বেসিক্যালি মানে আমরা যদি বলি ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, এটা হবে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, ঠিক আছে, অবশ্যই এটা আলট্রাসোনোগ্রাফি হবে। এক্স রে আমরা সাধারণত হেপাটোবিলিয়ারি সিস্টেমের জন্য করি না, এটা একটা। এক্স রেতে খুব অল্প জিনিস ধরা পড়ে, অনেক সময় দেখা যায় কি গল ব্লাডার যদি ক্যালসিফিকেশন হয়ে যায়, যেটাকে আমরা বলি পোর্সিলিন গল ব্লাডার, তখন একটা কন্ডিশন ডেভেলপ করে যেটাকে আমরা বলি মার্সিডিজ বেঞ্জ অ্যাপিয়ারেন্স বা সিগাল অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, স্টোন, রেডিওপ্যাথিক স্টোন যদি থাকে, এগুলো খুব রেয়ারলি ধরা পড়ে। আর এমআরসিপি, এমআরসিপি নিঃসন্দেহে খুব ভালো একটা ইনভেস্টিগেশন, এবং আমরা বলতে পারি যে আমরা যদি গল ব্লাডারের অ্যানাটমি বা প্যাথোলজি খুব ভালো করে ডেলিনিয়েট করতে যাই, আমাদের এমআরসিপিটা খুবই ভালো একটা ইনভেস্টিগেশন। কিন্তু এটা আমাদের ফার্স্ট লাইন না। ফার্স্ট লাইন মানে হচ্ছে এমন একটা ইনভেস্টিগেশন আমাদের চুজ করতে হবে যেটা কিনা ইজিলি অ্যাভেলেবল, ইনএক্সপেন্সিভ, কুইক টু পারফর্ম, এবং মোটামুটি বেশ অ্যাকুরেট একটা রেজাল্ট আমাদেরকে দিবে। সেই হিসেবে আমরা চুজ করব হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। ওকে, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন বা ইমেজিং মডালিটি অফ চয়েস। তো মোটামুটি এটা দিয়ে আমরা সবকিছুই পারি, বাট এটার একটু ড্রব্যাক আছে। একটা হচ্ছে এটা অপারেটর ডিপেন্ডেন্ট,
আরেকটা হচ্ছে যে বডি ফ্যাট বা গ্যাস, এগুলো দিয়ে অনেক সময় ডায়াগনোসিসটা ঠিক মতো করা যায় না, এটা একটু ঝামেলা। এর বাইরে আর কি আছে, আমরা এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, কোলিসিন্টোগ্রাফি করতে পারি। এখানে জাস্ট কি দিয়ে করি, টেকনিশিয়ান দিয়ে করি, নামটা জেনে রাখলে হবে। তারপর যেটা করি আমরা সিটি স্ক্যান করি, বাট সিটি স্ক্যানে আসলে খুব বেশি কিছু ধরা পড়ে না। আমরা অনেক সময় ম্যালিগনেন্সি চিন্তা করলে এটার কোনো মানে ছড়ায় পড়লো কিনা এগুলো দেখার জন্য এমআরসিপি খুবই ভালো একটা, এখানে দেখেন দ্যাট প্রোভাইডস এক্সিলেন্ট ইমেজেস অফ দ্য গল ব্লাডার অ্যান্ড বিলিয়ারি সিস্টেম, এবং এটা নন ইনভেসিভ, খুবই ভালো একটা ইনভেস্টিগেশন। আচ্ছা, ইআরসিপি, ইআরসিপি জিনিসটার আসলে কাজ কি? এইটা কিন্তু বেসিক্যালি এখন যেহেতু আল্ট্রাসোনোগ্রাফি আছে, এমআরসিপি আছে, ইআরসিপি এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ডায়াগনস্টিকের চেয়ে বেশি থেরাপিউটিক পারপাসে ব্যবহার করা হবে। এখন এই থেরাপিউটিক পারপাস গুলা কি? আমাকে কেউ বলতে পারেন যে ইআরসিপির থেরাপিউটিক পারপাস কি, ইআরসিপি দিয়ে আমরা কি কি করি? আমি আগে আপনাদের কাছ থেকে শুনবো, তারপর আনসার গুলা বলে দিব। ইআরসিপির অনেকগুলো ইউজ আছে, থেরাপিউটিক ইউজ। আমাকে কয়েকটা বলে ফেলেন তো, ইআরসিপি আমরা কি কি করতে পারি। আমি ততক্ষণে আপনাদের অন্য কিছু বলি। আচ্ছা, এই যে ইনভেস্টিগেশন গুলো আপনারা একটু দেখে রাখবেন, সামারি বক্স 71.1, এটা একটু দেখে রাখবেন। এখানে মোটামুটি সামারাইজ করে সবকিছু বলা আছে, আমাদের সবগুলো ইনভেস্টিগেশনের একটা সামারি এখানে বলা আছে। হ্যাঁ, আচ্ছা, আর এই জিনিসটা একটু দাগায় নিবেন, সিটিউব, এটা দরকার নাই, পরে বলে দিব। থাক। আচ্ছা, দেখি আপনারা কেউ আনসার করতে পেরেছেন কিনা। ইআরসিপির মানে কি কি আমরা করতে পারি। একজন বলেছেন স্টোন রিমুভাল। ওকে, অবশ্যই স্টোন রিমুভাল, এটা খুবই ভালো একটা কথা। আমরা সাধারণত ইআরসিপি 1 নাম্বার যদি বলি, এটার কাজ হচ্ছে স্টোন রিমুভাল। অনেক সময় দেখা যায় কি কমন বাইল ডাক্টে স্টোন জমে থাকে, তাই না? স্টোন জমে কি হয়, অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করে। তো আমরা যেটা করি যে স্টোনটাকে আমরা ইআরসিপি করে রিমুভ করে ফেলি। তো এটা আমরা একটা ভালো ইন্ডিকেশন। রিমুভ করলে কি হবে, অবস্ট্রাকশনটা চলে গেল, পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস চলে গেল। আচ্ছা, আরেকটা বলেছেন ওয়ার্ম রিমুভাল, এটাও খুব ভালো একটা আনসার, আমরা ওয়ার্ম রিমুভ করতে পারি। আর্টারি লাইগেশন আমরা সাধারণত এন্ডোস্কোপি ইআরসিপি করে করি না আসলে। হ্যাঁ, আর কিছু বলতে পারেন, আরো কিছু ইন্ডিকেশন। আচ্ছা, ধরেন একটা পেশেন্টের কোলিসিস্টোজ আপনি অপারেশন করবেন। হ্যাঁ, তো একটা ঝামেলা হয় কি জানেন, অবস্ট্রাকটিভ জন্ডিস যাদের, তাদের বিলিরুবিন লেভেলটা খুব হাই থাকে। তো সেই পেশেন্টের আপনি যে কোনো অপারেশনই করেন, ধরেন সেই পেশেন্টের ম্যালিগনেন্সি হোক বা যাই হোক না কেন, ধরেন ম্যালিগনেন্সিরই অপারেশন আপনি করবেন, তো আপনার এই বিলিরুবিনটা কমায় আনতে হবে। কেন কমাইতে হবে? কারণ বিলিরুবিন যদি অনেক বেশি থাকে, তাহলে দুইটা সমস্যা, একটা হচ্ছে পেশেন্টের হিলিংটা ঠিক মতো হয় না, আরেকটা হচ্ছে পেশেন্টের ইনফেকশন ডেভেলপ করার চান্স বেশি হয়ে যায়। তো এখন আপনি বিলিরুবিনটা কমাবেন কিভাবে? কমাইতে হবে অবস্ট্রাকশনটা রিমুভ করে। তো এমন যদি হয় যে কোলাঞ্জিওকার্সিনোমা, মানে এই বাইল ডাক্টে কোনো একটা ম্যালিগনেন্সি ডেভেলপ করলো, ঠিক আছে, আর অথবা যদি এমন হয় যে একটা স্টোনের জন্যই ধরেন, যেটার কারণে বিলিরুবিনটা বেড়ে গেল, তো আপনি ইআরসিপি করে স্টোন রিমুভ করবেন, এটা তো একটা গেল। আরেকটা হচ্ছে যে অপারেশন, এই যখন ক্যান্সার ডেভেলপ করে যায়, আলটিমেটলি অপারেশন কিন্তু করতেই হবে। তখন আমরা ইআরসিপি দিয়ে আসলে করবোটা কি? করব হচ্ছে আমরা বিলিরুবিন যেন কমে যায়, সেজন্য ইআরসিপির মাধ্যমে এই জায়গাটা একটা স্টেন্ট বসায় আসবো। এই অ্যান্সারটা আমি শুনতে চাচ্ছিলাম, স্টেন্ট। ইআরসিপি দিয়ে আমরা একটা স্টেন্ট বসায় আসবো। স্টেন্ট হলে কি হবে, এই জায়গাটা ডাইলেটেশন হয়ে যাবে একটু। একজন বলেছেন বিলিয়ারি ডাইলেটেশন, এই কথাটা আমি অনেকটা নিচ্ছি এই ব্যাপারে। হ্যাঁ, উনি মোটামুটি মনে হয় এটাই বোঝাতে চেয়েছেন। তো এটা দিয়ে আমরা ডাইলেট করে দিলে কি হবে, বিলিয়ারি ড্রেনেজটা ইজি হবে, তখন বিলিরুবিনটা কমে যাবে, পেশেন্টের ইনফেকশন ডেভেলপ করার চান্স বা রিকভারি লেট হওয়ার চান্স এগুলো কমে যাবে। ঠিক আছে, তাহলে আরেকটা ইন্ডিকেশন হচ্ছে বিলিয়ারি ডাইলেটেশন উইথ স্টেন্টিং। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে ধরেন ম্যালিগনেন্সি, আপনি তো ম্যালিগনেন্সি কনফার্ম হতে পারবেন না, কারণ অনেকগুলা কারণে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে, তাই না? অনেকগুলা কারণে পেশেন্টের ম্যালিগনেন্সি হতে পারে, সেটা হেড অফ দ্য প্যানক্রিয়াসে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো এইটার ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা অনেক সময় কি করি, ইআরসিপি এর মাধ্যমে এই যে এই জায়গাটায় একটা ব্রাশ সাইটোলজি আমরা করি, মানে ওই জায়গাটা থেকে কিছু সেল বা কিছু টিস্যু আমরা নিয়ে আসি হিস্টোপ্যাথোলজি করার জন্য, যেটা দিয়ে আমরা ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি। এটা আরেকটা ইউটিলাইজ। এবং বাইল অ্যাসপিরেট করতে পারি, দেখেন বাইল অ্যাসপিরেট করি, বা অনেক সময় আমরা ব্রাশ সাইটোলজি করি, যেটা করে আমরা সাইটোলজিক্যাল এবং মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন করি ম্যালিগনেন্সি বা অন্যান্য কারণে। আরেকটা যেটা, ওই যে ডাইলিটেশন যিনি বলেছেন, ডাইলিটেশনের কিন্তু আরেকটা পারপাস আছে, সেটা হচ্ছে বিভিন্ন প্যাথোলজির কারণে অনেক সময় বাইল ডাক্টে স্ট্রিকচার হয়ে যায়, মানে ন্যারোইং হয়ে যায়। তো তখন কিন্তু আমরা সুন্দর মতো একটা স্টেন্ট বসায় বিলিয়ারি ডাইলিটেশন করে দিয়ে আসতে পারি। সো ডাইলিটেশনের দুইটা ইউজ আছে, তাই না? আচ্ছা, তাহলে এই সবগুলো আপনারা এখানে পাবেন, এবং কিছু আপনারা
এন্ডোস আপনাদের আরেকটা চ্যাপ্টার আছে দেখবেন, অলরেডি একটা ব্যাচে ওই চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেছে, ডায়াগনস্টিক ইমেজিং। ওখানে এই টাইপের আরো কিছু ইউজের কথা বলা আছে, ঠিক আছে? তাহলে মোটামুটি এই গেল হচ্ছে আমাদের ইআরসিপি। ইআরসিপির কিন্তু অনেকগুলা ইউজ, এবং এটা যে কোনো মানুষের জন্যই খুব ইম্পর্টেন্ট। সেটা ফিফথ ইয়ারে অনেক সময় অসপিতে বা অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে এটা চলে আসে ইআরসিপির ইউজ গুলা। আর এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে। আচ্ছা, এরপরে ধরেন ইআরসিপি করেও আপনি স্টোন রিমুভ করতে পারলেন না, এনিহাউ মানে ইআরসিপিটা ফেলিওর হলো, সেটা যে কোনো কারণে হতে পারে, হয়তো এক্সপার্ট ছিলেন না বা যে কোনো কারণে, বা মেশিনে প্রবলেম। সেই ক্ষেত্রে আমাদের চয়েস অফ ইনভেস্টিগেশন বা থেরাপি কি হবে? সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাফি। এইটার মাধ্যমে আমরা কোনো একটা স্ট্রিকচার বা এই টাইপ কিছু থাকলে আমরা ইআরসিপি দিয়ে যদি কাজ না করতে পারি, তখন আমরা এটা করব। এই কোশ্চেনটা আপনাদের আসে হচ্ছে এমআরসিএস এ। এই কোশ্চেনটা আপনাদের এমআরসিএস পরীক্ষায় আসে, এটা একটু লিখে নেন। ওকে, পারকিউটিনিয়াস, হ্যাঁ একজন পিটিসি অ্যান্সার করেছেন, এক্স্যাক্টলি আমরা পিটিসি করে এটা বের করি স্টোনটা। আচ্ছা, তাহলে এই গেল আমাদের ইনভেস্টিগেশন গুলো, এটা লাগবে না। আচ্ছা, এবারে আমরা চলে আসি কিছু প্যাথোলজিতে। এর মধ্যে কনজেনিটাল অ্যানোমালি আছে কিছু, এগুলা একটু জাস্ট নামগুলা জেনে রাখবেন এবং কোথায় মেইন কি প্যাথোলজি এটা জানবেন। যেমন গল ব্লাডার অনেক সময় অ্যাবসেন্ট থাকতে পারে। অনেক সময় দেখা যায় কি গল ব্লাডার তো আপনি একটা থলে, একটা এরকম একটা থলে থাকে, এটা অনেক সময় সেপ্টেড হয়, মানে বিভিন্ন সেপ্টাম থাকে আলাদা আলাদা। এরকম একটা কন্ডিশন হলে এটাকে আমরা বলি হচ্ছে ফিরিজিয়ান ক্যাপ। ফিরিজিয়ান ক্যাপ এটা একটা কনজেনিটাল অ্যানোমালি, নামটা জাস্ট মনে রাখেন, ঠিক আছে? ফ্লোটিং গল ব্লাডার হতে পারে অনেক সময়, সিস্টিক ডাক্ট অ্যাবসেন্ট থাকতে পারে, লো ইনসারশন হতে পারে, এগুলা নামগুলা জেনে রাখলেই হবে। আচ্ছা, এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাট্রিসিয়া। বিলিয়ারি অ্যাট্রিসিয়া জিনিসটা বেশ ইম্পর্টেন্ট, এবং এটা ইম্পর্টেন্ট হওয়ার একটা কারণ হচ্ছে কি, এটা যদি লং স্ট্যান্ডিং থাকে অনেক সময় এখান থেকে ম্যালিগন্যান্সি ডেভেলপ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এক্সট্রা হেপাটিক অনেক সময় কি হয়, প্রোগ্রেসিভলি এটা ডিস্ট্রয়েড হয়ে যায় বিভিন্ন ইনফ্লামেশন বা বিভিন্ন কারণে। তো এই এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাট্রেসিয়া এর মধ্যে আমরা তিনটা টাইপ পড়বো, এটা একটু লিখে রাখেন, ইম্পর্টেন্ট, তিনটা টাইপ দাগায় নেন। একটা হচ্ছে যদি অ্যাট্রেসিয়াটা শুধুমাত্র কমন বাইল ডাক্টে থাকে সেটা আমরা বলবো টাইপ 1। যদি এমন হয় যে এটা কমন হেপাটিক ডাক্টে চলে গেছে এটাকে আমরা বলবো টাইপ 2। আর যদি এমন হয় যে এটা একদম ভিতরে মানে রাইট এবং লেফট হেপাটিক ডাক্ট এবং পুরা এক্সট্রা হেপাটিক বিলিয়ারি ট্রি সবকিছুকে ইনভলভ করে রাখে, এটাকে আমরা বলবো টাইপ 3। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কি হবে? 1/3 অফ দ্য পেশেন্ট থাকবে হচ্ছে জন্মের সময় তাদের জন্ডিস থাকবে, আর এট দ্য এন্ড অফ ফার্স্ট উইক এই জন্ডিসটা মানে প্রেজেন্ট করবে, এবং আস্তে আস্তে করে প্রোগ্রেসিভলি এটা ডিপ হবে জন্ডিসটা। অনেক সময় বাচ্চার যে মেকোনিয়ামটা থাকবে এটা বাইল স্টেইন থাকবে, আর প্লুরাইটাস থাকবে মানে খুব চুলকাবে তার গায়ে, ক্লাবিং থাকতে পারে, স্কিন জ্যান্থোমা থাকতে পারে, আর প্রোলং স্টিয়াটোরিয়া থাকতে পারে। লিভার ফাংশন টেস্ট যদি আমরা করি তাহলে আমরা দেখবো যে বিলিরুবিন লেভেলটা এলিভেটেড থাকবে, একই সাথে এএলপি লেভেলটা এলিভেটেড থাকবে। আর ইমেজিং আমরা আল্ট্রাসোনোগ্রাফি করব। আর ডিফারেন্সিয়াল গুলো আপনারা একটু জাস্ট রিডিং দিবেন, খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু ভুল বলেছি, এখানে ম্যালিগন্যান্সি চান্সটা আসলে ওরকম ভাবে বলা হয় না, হ্যাঁ এই জিনিসটা আমি আপনারা মনে রাখার দরকার নাই। ম্যালিগন্যান্সি এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাট্রিসিয়ার সাথে রিলেটেড না। কোথায় রিলেটেড আমি বলে দিব, ঠিক আছে? এখানের সাথে রিলেটেড না। আচ্ছা, রিলেটেড হচ্ছে কোথায় আমি একটু পরে বলে দিচ্ছি। দেখেন, সেটা হচ্ছে যে ইন্ট্রাহেপাটিক ডাক্ট যদি কনজেনিটালি ডাইলেটেশন হয়, দেখেন কনজেনিটাল ডাইলেটেশন অফ দ্য ইন্ট্রাহেপাটিক ডাক্ট, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যারোলিস ডিজিজ। একটু আগে আমরা কি পড়েছিলাম? এক্সট্রা হেপাটিক কি হচ্ছিল? এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাট্রেসিয়া। আর এখানে হবে হচ্ছে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ডাইলেটেশন। এখানে দেখা যায় কি মাল্টিপল ইরেগুলার কিছু স্যাকিউলার মানে স্যাকের মতো কিছু ডাইলেটেশন হবে ইন্ট্রাহেপাটিক ডাক্টে। আর মানে এক্সট্রা হেপাটিক যে পোর্শনটা এটা আবার নর্মাল থাকবে। এটার সাথে অনেক সময় অ্যাসোসিয়েটেড কনজেনিটাল হেপাটিক ফাইব্রোসিস ডেভেলপ করে। পেশেন্ট কিভাবে আপনার কাছে আসবে? অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, কোলাঞ্জাইটিস, আর অনেক সময় খুব খারাপ কন্ডিশনে আসতে পারে এন্ড স্টেজ লিভার ডিজিজ নিয়ে। আর ম্যাক্সিমাম পেশেন্টই সাধারণত ডায়াগনোসিস হয়ে যাবে বিফোর এজ অফ 30 ইয়ার্স। আর যদি এটা অনেক দিন ধরে থাকে কি হবে? ম্যালিগন্যান্সি ডেভেলপ করবে। ওকে, আচ্ছা। ম্যানেজমেন্ট তেমন কিছু না। অ্যান্টিবায়োটিক থেরাপি, এন্ডোস্কোপি অথবা ইন্টারভেনশনাল স্টেন্টিং, দরকার নেই এগুলো খুব একটা। আচ্ছা, কোলিডোকাল সিস্ট, এই কোশ্চেনটা আমাদের ফিফথ ইয়ারের অ্যাসেসমেন্ট পরীক্ষায় আসছিল। সো এটা এখন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ফিফথ ইয়ারের জন্য ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? কোলিডোকাল সিস্ট। আচ্ছা, এটা কিছু না, এটা হচ্ছে একটা কনজেনিটাল ডাইলেটেশন অফ ইন্ট্রা অ্যান্ড অর
এক্সট্রা হেপাটিক বিলিয়ারি, মানে এখানে ইন্ট্রা হেপাটিক বিলিয়ারির সমস্যা হতে পারে অথবা এক্সট্রা হেপাটিক বিলিয়ারি সিস্টেমেরও সমস্যা হতে পারে। ঠিক আছে, আচ্ছা এইটার একটা ক্লাসিফিকেশন আমি একটু পরে আপনাদের বলবো। আচ্ছা এখানে আপনি দেখেন ক্লাসিফিকেশন আপনাদের পড়ে নেবেন, বেসিক্যালি খুব ডিটেলস বলা সম্ভব না। আচ্ছা এখানে পেশেন্ট আপনার কাছে কি নিয়ে আসবে, সাধারণত আপনার সিনারিওতে এটা মেনশন করা থাকবে যে পেশেন্টের বয়স কম দেয়া থাকবে, 8-9 বছরের একটা বাচ্চা পেশেন্ট দেয়া থাকবে। আচ্ছা মানে এটা হচ্ছে বিফোর এজ অফ 10 ইয়ার্স এ বেশি হয়। হ্যাঁ, আচ্ছা পেশেন্ট আপনার কাছে কিভাবে আসবে, একদম টিপিক্যাল যে কোলানজাইটিস এর ফিচার না আমরা যে বলি শার্কোটস ট্রায়াঙ্গেল, হ্যাঁ সেরকম নিয়ে আসবে। শার্কোটস ট্রায়াঙ্গেলে কি কি ইনক্লুডেড বলেন তো, তিনটা জিনিস আমরা বলি তাই না, একটা হচ্ছে পেইন, একটা হচ্ছে ফিভার, আর একটা হচ্ছে জন্ডিস। তাহলে দেখেন পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকবে, ফিভার থাকবে এবং জন্ডিস থাকবে। অ্যাডাল্টেরও এটা হতে পারে, অনেক সময় অ্যাসোসিয়েটেড প্যানক্রিয়াটাইটিস থাকতে পারে। এইটাতে একটা ঝামেলা হচ্ছে এটার মধ্যে পেশেন্টের ইনক্রিজড রিস্ক অফ ডেভেলপিং কোলানজিওকার্সিনোমা থাকে। তো এই কারণে দেখা যায় কি এটা আমরা কি করব, র্যাডিক্যালি এক্সিশন করে ফেলবো সিস্টা। ঠিক আছে, আমাদের এটা ট্রিটমেন্টও আসছিল পরীক্ষায়, র্যাডিক্যাল এক্সিশন করব, সাথে আমরা কি করব রিকনস্ট্রাকশন করব। কিভাবে, বাকি যে অংশটুকু থাকবে সেটার সাথে আমরা জেজুনামকে কানেক্ট করে দিব। এই যেভাবে কানেকশন করব এটাকে বলা হয় রো অ্যান্ড ওয়াই লুপ। এই রো অ্যান্ড ওয়াই জিনিসটা আমি বারবার বলছি, এখন আমি এক্সপ্লেইন করি নাই, আমি এটা আপনাদের হুইপলস পড়ানোর সময় বলে দিব, আপাতত এক্সপ্লেইন করছি না। ঠিক আছে, জাস্ট জেনে রাখেন। আচ্ছা এবার আমরা চলে আসি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গলস্টোন। আমাকে আপনারা ঝটপট গলস্টোন ডেভেলপ করার আমরা কয়েকটা রিস্ক ফ্যাক্টর বলি না, ঝটপট আমাকে কয়েকটা রিস্ক ফ্যাক্টর বলেন। আপনারা যদি এক একজন এক একটা বলেন তাহলে কি হবে, তাহলে আপনাদের এই জিনিসগুলা মনে থাকবে, সবগুলো অ্যান্সার অলমোস্ট চলে আসবে, নিজের অ্যান্সার করলে আপনারা এটা পড়া মনে হবে না, হ্যাঁ ইজি লাগবে। আমাকে আপনারা দ্রুত গলস্টোন ডেভেলপ করার কয়েকটা রিস্ক ফ্যাক্টর বলে ফেলেন। আচ্ছা গলস্টোনটা যেটা হয় যে আমাদের মানে কি বলে হেপাটোবিলিয়ারি সিস্টেম, বা বিশেষ করে আমরা যখন বলি যে আমাদের গল ব্লাডারের মোস্ট কমন প্যাথোলজি এই গলস্টোন। ঠিক আছে, এবং এটা আমাদের হিউম্যান বিং মানে আমাদের সবার মধ্যে এই ডিজিজটা খুব কমনলি দেখা যায়। দেখা যায় কি যে মোটামুটি ভাবে 10-15% অফ পপুলেশন এই গলস্টোন ডেভেলপ করে। আচ্ছা মেজরিটি অফ দ্য পেশেন্ট কিন্তু অ্যাসিমটোমেটিক থাকবে, খুব অল্প কিছু পেশেন্টের সিমটম ডেভেলপ করবে। তো যতজন আক্রান্ত হবে তার মধ্যে মাত্র 1-2% পেশেন্টের সার্জারি লাগবে, বাকি সবাই এমনিতেই ভালো হয়ে যাবে, ঝামেলা নাই। হ্যাঁ, আচ্ছা তো এখন যেটা হয় যে মানে কি কি ফ্যাক্টর আছে, তো স্টোনের টাইপটা আমাদের প্রথমে জানতে হবে, টাইপ অনুযায়ী আমরা এটার কজগুলা পড়বো। তিনটা মেইন টাইপ আমরা বলি, একটা হচ্ছে কোলেস্টেরল স্টোন, একটা হচ্ছে পিগমেন্ট স্টোন, আর একটা হচ্ছে মিক্সড স্টোন। আচ্ছা আপনারা একজন অ্যান্সার করেছেন ফ্যাটি ফিমেল 40 ফেয়ার, হ্যাঁ আমরা এফ গুলা দিয়ে মনে রাখি তাই না, আরেকটা এফ আমরা বলি ফার্টাইল। ওকে, আর আরেকজন বলেছেন সুপার স্যাচুরেশন অফ বাইল জেনেটিক, হ্যাঁ এগুলোও খুবই ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। আর কেউ কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। ওকে, মোটামুটি অনেকগুলো চলে আসছে আপনাদের কমেন্টের মধ্যে। আচ্ছা এখন দেখেন 80% স্টোনই হচ্ছে পিগমেন্ট স্টোন, কোন জায়গায়, এশিয়ায়। আর ইউরোপে দেখা যায় কি 80% স্টোন হচ্ছে কোলেস্টেরল অথবা মিক্সড স্টোন। তো এটার একটু ভ্যারিয়েশন লক্ষ্য করা যায় আর কি, হ্যাঁ জিওগ্রাফিক্যাল ভ্যারিয়েশন। আচ্ছা এখন দেখেন প্রথমে আমরা কোলেস্টেরল স্টোনের ব্যাপারটায় আসি। এক নম্বরে কোলেস্টেরল স্টোনের ক্ষেত্রে দেখা যায় 50-99% থাকে হচ্ছে পিওর কোলেস্টেরল। তার সাথে কি থাকে এগুলো একটু জানেন, দেখেন তার সাথে কি থাকে, ক্যালসিয়াম সল্ট, বাইল অ্যাসিড, বাইল পিগমেন্ট এবং ফসফোলিপিড। আচ্ছা কোলেস্টেরলটা নর্মালি এটা কি, এটা একটা অয়েলি জিনিস, অয়েলি জিনিস মানে সে ওয়াটারে ইনসলিউবল থাকবে। আচ্ছা এটা আসে থেকে, এটা আসে কি যে ক্যানালিকুলার মেমব্রেন ইন দা ফসফোলিপিড ভেসিকল, এগুলা থেকে এই কোলেস্টেরলটা আসে। এখন যেটা হয় যে নর্মালি কোলেস্টেরলটা সলিউশনে থাকবে কি থাকবে না এটা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে কোলেস্টেরলটাকে যে করেই হোক সলিউবল রাখা। আমি বলি, আমরা বলি না যে বাইলটা কিন্তু আমাদের অবশ্যই সলিউবল থাকতে হবে। তো এই কোলেস্টেরলের সাথে দেখা যায় কিছু বাইল সল্ট, কিছু বাইল অ্যাসিড, কিছু ফসফোলিপিড, এই জিনিসগুলো থাকে। এইগুলার কনসেন্ট্রেশন, রিলেটিভ কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে যে এই যে কোলেস্টেরল এটা সলিউশনে থাকবে কি থাকবে না। এখন যখন এমন হয়ে যায় যে এই বাইলের মধ্যে কোলেস্টেরল সলিউশন হতে হতে এটা যদি সুপার স্যাচুরেটেড হয়ে যায়, মানে তার ধারণ ক্ষমতার অতিরিক্ত কোলেস্টেরল যদি বা বাইল অ্যাসিড যদি তার মধ্যে জমে যায়, তখন কি হবে, তখন যেটা হয় যে এই যে যেই মেমব্রেন গুলা থেকে এই কোলেস্টেরলটা আসতো সেই মেমব্রেন গুলা আনস্টেবল হয়ে যায়। তখন কি হয়, তখন কোলেস্টেরল ক্রিস্টালগুলা নিউক্লিয়েট করে।
এত জটিল ভাষা আমরা বুঝতেছি না। আমরা সহজ ভাষায় যদি চিন্তা করি, দেখেন আমরা সেই যে ছোটবেলায় কেমিস্ট্রিতে পড়তাম না যে আপনি একটা পানি নিলেন, পানি হচ্ছে দ্রাবক, এখানে আমরা কিছু সলিউট, লবণ বা এরকম কিছু আমরা মিশাবো। তো আমরা মিশাতে থাকবো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সেটা স্যাচুরেটেড হয়। একটা সময় আমরা দেখবো কি, এই বাংলা কথাগুলো আমি ভুলে গেছি, মানে নিচে কিছু কি বলে এটাকে, নিচে কিছু মানে জমে থাকে আর কি। যখন স্যাচুরেশনের লেভেলটা পার হয়ে যায় তখন নিচে কিছু জমে থাকে, মানে কিছু সলিউট জমে থাকে। তো মানে তার সলিউশন বা তার ধারণ ক্ষমতা বা তার স্যাচুরেশন ক্ষমতার অতিরিক্ত যে অংশটা থাকবে সেটা কিন্তু জমে যাবে, সলিড ফর্মে জমে যাবে। এটা আমরা জানি, মনে আছে আপনাদের? আচ্ছা, তাহলে দেখেন যখন এই বাইলটা জমতে থাকে, স্যাচুরেটেড হতে থাকে কোলেস্টেরল দিয়ে বা বাইল অ্যাসিড দিয়ে, তখন কি হয়, তখন আলটিমেটলি তার ধারণ ক্ষমতার অতিরিক্ত যখন হয়ে যাবে, সে কোলেস্টেরলটাকে তখন ছেড়ে দিবে, আর ধরে রাখতে পারবে না। তখন এই কোলেস্টেরল গুলা জমবে। এই জমাকে বলা হচ্ছে, জমবে তো আর একা একা থাকবে না, একটার সাথে আরেকটা জমে জমে কি হবে, ক্রিস্টাল হবে। যেভাবে আমরা লবণ উৎপাদন করতাম, মনে আছে, লবণের ক্রিস্টাল ফর্মেশন করতাম তাপ দিয়ে। আপনারা একটু চিন্তা করে দেখেন, কারণ কি, তাপ দিয়ে আমরা লবণের ক্রিস্টাল উৎপাদন, যখন ঠান্ডা করতাম নিচে জমে যেত, তাপ দিলে তার স্যাচুরেশন লেভেলটা বেড়ে যেত, বেশি বেশি লবণ আমরা তাপের মাধ্যমে গলাইতাম, তারপর কি করতাম, যখন ঠান্ডা করতাম নিচে তখন একটা অধিপাত, কি বলা হতো বাংলাটা আমার মনে নাই, মানে নিচে একটা এক্সট্রা একটা পোর্শন জমে যেত লবণের। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি, এখন এখানে আমরা এই জিনিসটাকে বলবো হচ্ছে নিউক্লিয়েশন। মানে এখানে আমরা বলবো যে এই কোলেস্টেরল ক্রিস্টাল গুলা নিউক্লিয়েট করে, জমে যায়। আচ্ছা, এখন যখন একটা জায়গায় কোলেস্টেরল ক্রিস্টাল জমবে, অলরেডি সে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে স্টোন ফর্মেশনের জন্য। এটা চারপাশে পরবর্তীতে আরো কিছু বাইল সল্ট অ্যাসিড এগুলো জমবে, আরো কিছু ক্রিস্টাল জমবে, কোলেস্টেরল জমবে, আলটিমেটলি একটা বড় সড়ো রকমের স্টোন ফর্মেশন হবে। ক্লিয়ার কিনা? তাহলে দেখেন এই কথাটাকে আমরা বলছি কোলেস্টেরল নিউক্লিয়েশন। এই নিউক্লিয়েশনের জন্য আবার কিছু ফ্যাক্টর দায়ী, আমরা নামগুলো একটু জেনে রাখি। মিউকাস, গ্লাইকোপ্রোটিন, ইনফেকশন। ঠিক আছে, এইগুলো যদি থাকে, এগুলো হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর, যার কারণে কোলেস্টেরল নিউক্লিয়েশন করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সুপার স্যাচুরেশন অফ দ্য বাইল। এই সুপার স্যাচুরেশনের রিস্ক ফ্যাক্টর কারা কারা, এগুলো হচ্ছে আপনারা যেগুলো বলছেন, এইজ, সেক্স, জেনেটিক্স, ওবেসিটি, ডায়েট, এগুলো হচ্ছে সুপার স্যাচুরেটেড বাইলের রিস্ক ফ্যাক্টর। মোটামুটি ক্লিয়ার হলো না এই ব্যাপারটা? আশা করা যায় আপনাদের ক্লিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, এই নিউক্লিয়েশনের জন্য আরেকটা জিনিস লাগে, গল ব্লাডারে যদি নর্মালি বাইল জমতো, সে ঠিক মতো আস্তে আস্তে করে ডিউডেনামে চলে আসতো, তাহলে কিন্তু অত ঝামেলা ছিল না, সে ঠিক মতো এমটিং হচ্ছে, এক্সপ্রেশন হচ্ছে। ঝামেলা হয় কখন জানেন, যখন গল ব্লাডারে বাইলটা জমে থাকে বা স্ট্যাসিস হয়ে যায়। এটা কেন হতে পারে? একটা তো আমরা বললাম যে মানে কিছু রিস্ক ফ্যাক্টরের কথা, আরেকটা হচ্ছে ইম্পেয়ার্ড গল ব্লাডার ফাংশন। কোনো কারণে যদি ফাংশনটা ইম্পেয়ার্ড হয়ে যায়, তখন অনেক সময় বাইল স্টেসিস হয়, যার কারণে তখন সেখানে স্টোন ফর্মেশন হতে পারে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে এন্টেরোহেপাটিক সার্কুলেশন। এটা জাস্ট নামগুলো একটু মনে রাখেন। যেমন যদি আইলিয়াল রিসেকশন হয়, তখন কি হবে, এন্টেরোহেপাটিক সার্কুলেশন ঠিকমতো মেনটেন হবে না, বাইল ঠিকমতো ড্রেনেজ হবে না, তখন কি হবে, বাইল স্টেসিস হয়ে আলটিমেটলি কি ডেভেলপ করবে, পেশেন্টের স্টোন ডেভেলপ করবে। ওকে, আচ্ছা, এখন একটু আপনারা চিন্তা করেন, আপনাদের এটা মনে আছে, মনে রাখেন আমি জিনিসটা বললাম, কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে আবার বলেন। জাস্ট জিনিসটা আমি একদম বেসিক ভাবে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এই জায়গায় কারো কোনো বুঝতে সমস্যা হলে বলবেন, আমি রিপিট করবো দরকার হলে। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি ভাবে কোলেস্টেরল স্টোন ফর্মেশনের ফ্যাক্টর। আচ্ছা, আরেকটা যেটা আমাদের বলা হয় সেটা হচ্ছে যে পিগমেন্ট স্টোন। পিগমেন্ট স্টোন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ব্রাউন পিগমেন্ট আর একটা হচ্ছে ব্ল্যাক পিগমেন্ট। 20 থেকে 30% ব্ল্যাক আর বাকিগুলো ব্রাউন। তাহলে দেখেন ব্ল্যাক পিগমেন্ট কাদের হয়, আপনারা কয়েকটা কন্ডিশন বলতে পারেন যেগুলোতে ব্ল্যাক পিগমেন্ট স্টোন হয়? এটা হয় হচ্ছে বেসিক্যালি আরবিসি যখন ভেঙে যায় তখন কি আসে, তখন হিমোগ্লোবিন আসে, আরো কিছু হিমোগ্লোবিন আবার ভেঙে বিলিরুবিন, বিলিভার্ডিন এই জিনিসগুলো তৈরি করে, তাই না? তো ওখানে দেখা যায় কিছু মানে পিগমেন্টেড কিছু জিনিস আসে, যেটার কারণে এই ব্ল্যাক স্টোনটা ফর্মেশন হয়। আমাকে কয়েকটা কন্ডিশন বলেন তো, ক্লিনিক্যাল কন্ডিশন যেগুলোতে ব্ল্যাক স্টোনটা আমরা পেতে পারি। একজন বলেছেন ব্লিডিং ডিসঅর্ডার, আর কিছু? হিমোলাইটিক অ্যানিমিয়া বলেছেন, ওকে। আচ্ছা, আমরা যদি দেখে নেই, দেখেন
ব্ল্যাক পিগমেন্ট হচ্ছে বেসিক্যালি কেন হবে? হিমোলাইসিসের জন্য, তাই না? আচ্ছা, হিমোলাইসিসের কারণগুলো কি? কয়েকটা কারণ বলা হয়েছে। একটা হচ্ছে স্ফেরোসাইটোসিস আর একটা হচ্ছে সিকল সেল ডিজিজ। ওকে, আচ্ছা, ব্লিডিং ডিসঅর্ডার বলতে আপনি যেটা বলছেন, ওই ব্লিডিং ডিসঅর্ডার সাধারণত আমাদের প্লেটলেট বা হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর সেগুলোর প্রবলেমকে আমরা বুঝাই। হ্যাঁ, যেমন আপনি হিমোফিলিয়া মেনশন করেছেন, যেখানে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি থাকে, ওগুলার সাথে আরবিসির মানে ওরকম ভাবে রিলেশন থাকে না। হ্যাঁ, সো আমরা এটাকে বলবো হচ্ছে হিমোলাইসিস বা হিমোলাইটিক অ্যানিমিয়া। এটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তো ওইটার কারণে দেখা যায় কি আরবিসি গুলো ভেঙে যায়, ভেঙে গেলে দেখা যায় কি ইনসলিউবল একটা বিলিরুবিন পিগমেন্ট তৈরি হয়। তখন সেটা আস্তে আস্তে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম বাইকার্বনেট এই জিনিসগুলোর সাথে মিক্সচার হয়ে ব্ল্যাক পিগমেন্ট স্টোন ফর্মেশন করে। ওকে, আর ব্রাউন পিগমেন্ট স্টোনের কন্টেন্ট গুলো দেখেন, এখানে কি কি থাকে? এখানে থাকে ক্যালসিয়াম বিলিরুবিনেট, ক্যালসিয়াম পামিটেট, ক্যালসিয়াম স্টিয়ারেট প্লাস হচ্ছে কোলেস্টেরল। প্রত্যেকটা জিনিসের কন্টেন্ট আমরা মনে রাখবো। আচ্ছা, আর বাইল স্টোনের একটা ফিচার হচ্ছে এরা কিন্তু বাইল ডাক্টে বেশি কমন। ব্রাউন স্টোন, হ্যাঁ, বাইল ডাক্টে বেশি কমন। আর অনেক সময় ইনফেকশনের মাধ্যমে হয়। আপনারা কেউ কি বলতে পারেন যে ইনফেকশনের মধ্যে কোন অর্গানিজম দিয়ে ইনফেকশনটা বেশি হয়? ইনফেকশনের কারণে কোন অর্গানিজম দিয়ে? আচ্ছা, একজন কোশ্চেন করেছেন ইন্টারোহেপাটিক সার্কুলেশনের কারণ। আচ্ছা, এটা আমি একটু বলি। ইন্টারোহেপাটিক সার্কুলেশন জিনিসটা কি, এটা যদি আমরা বলি, মানে সার্কুলেশনের কারণে কিন্তু না। সার্কুলেশন যদি হ্যাম্পার হয় তখন, হ্যাঁ, এটা আসলে বই একটু অন্যভাবে লেখা। যেমন ধরেন আমরা জানি যে গল ব্লাডার, লিভারে বাইল প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে, সেই বাইলটা এসে গল ব্লাডারে জমা হচ্ছে, জমা হওয়ার পরে গল ব্লাডার থেকে সে একটা নির্দিষ্ট সময় পর পর সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনামে আসতেছে। আলটিমেটলি সে চলে যাচ্ছে হচ্ছে টার্মিনাল আইলিয়ামে, যেখানে গিয়ে সে অ্যাবজর্পশন হচ্ছে। অ্যাবজর্পশন হয়ে সে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে আলটিমেটলি আবার গল ব্লাডারে চলে আসতেছে। এই যে পুরো প্রসেসটা একটা সার্কুলার প্রসেস। এটার মাধ্যমে কি হয়? এটার মাধ্যমে হচ্ছে বাইলটা ঠিকমতো সার্কুলেট হয় আমাদের বডিতে, যেখানে যেখানে কাজ করার করে, আবার প্রয়োজন মতো অ্যাবজর্পশন হয়ে সে আবার ব্যাক করে। এখান থেকে কিছু বাইল সল্ট যেগুলো কিনা টার্মিনাল এলিয়ামে রিঅ্যাবজর্পশন হয়, আলটিমেটলি পরবর্তীতে আবার সে বাইল প্রোডাকশন করে। মানে পুরা জিনিসটা আমরা যেটাকে বলি এটা একটা লাইফ সাইকেলের মতো, যে একবার প্রোডাকশন হচ্ছে, কাজে লাগছে, আবার ব্যাক করতেছে, এভাবে চলতে থাকে। তো এই যে একবার প্রোডাকশন হয়ে আবার অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, এইটার কারণে গল ব্লাডারে কন্টিনিউয়াসলি একটা ফ্লো থাকতেছে। মানে একবার বাইল তৈরি হয়ে যখন সেটা চলে যাচ্ছে, তখন কি হয়? লিভার থেকে আবার বাইল আসে। মানে আলটিমেটলি যেটা বুঝাইতে চাচ্ছি যে বাইলটা গল ব্লাডারে কখনোই জমে থাকতেছে না, সে মানে সুন্দর মতো সার্কুলেট হয়ে আবার চলে আসতেছে প্রত্যেকটা নির্দিষ্ট সময় পর পর। তো এই যে একটা ফ্লো, একটা নর্মাল ফ্লো বা নর্মাল একটা সাইকেল, এইটার কারণে দেখা যায় কি আমাদের বডির এই ব্যালেন্সটা মেনটেন হয় এবং আলটিমেটলি বাইলটা জমতে পারে না। এখন ধরেন কোনো একটা পেশেন্টের বাওয়েল ট্রানজিট টাইমটা কমে গেল, মানে হচ্ছে কি খুব দ্রুত খাবারটা বা বাইলটা খুব দ্রুত হচ্ছে চলে গেল টার্মিনাল আইলিয়ামে বা তাড়াতাড়ি পাস করে গেল, বা হচ্ছে অনেক সময় দ্রুত লার্জ ইন্টেস্টাইনে চলে গেল। তো তার রিঅ্যাবজর্পশনের জায়গা হচ্ছে টার্মিনাল আইলিয়াম। সেখানে না থেকে সে যদি দ্রুত আমাদের লার্জ ইন্টেস্টাইনে চলে যায়, মানে ট্রানজিট টাইমটা যদি কমে যায়, তখন কি হবে? তখন অ্যাবজর্পশন হওয়ার সুযোগটা কম থাকবে। মানে আলটিমেটলি যেটা হয়, এক মিনিট, ওকে, আচ্ছা, মানে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে বাইলটা ঠিক মতো করে আর রিঅ্যাবজর্পশন হতে পারছে না, মানে ইন্টারহেপাটিক সার্কুলেশন নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে বাওয়েল ট্রানজিট টাইম। আরেকটা হচ্ছে আইলিয়াম রিসেকশন, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কোনো কারণে যদি আইলিয়ামটা রিসেকশন করা হয়, তখন এই ঠিক মতো বাইল সল্ট বা বাইল অ্যাসিড গুলো রিঅ্যাবজর্পশন হতে পারে না, যার কারণে ইন্টারহেপাটিক সার্কুলেশনটা নষ্ট হয়ে যায়। এইটার কারণে বাইলেস্টেসিস হয় এবং আলটিমেটলি স্টোন ফর্মেশন হয়। এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকটা যেটা কোশ্চেন করেছিলাম যে বাই ইনফেকশনের কারণে অনেক সময় স্টোন হয়। তো ইনফেকশনটা কোন অর্গানিজম দিয়ে হয়, কেউ বলতে পারেন? একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এরপরে দেখেন অ্যাকিউট কোলিসিস্টাইটিস এর ফিচার, এটা আমরা কম বেশি সবাই জানি। এটা একদম ফিফথ ইয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা কিভাবে পাবো? পেশেন্টের আমরা হিস্ট্রি নিব, হিস্ট্রিতে পেশেন্ট কি বলবে? রাইট আপার কোয়াড্রেন্টে একটা পেইন বলবে বা অনেক সময় ইপিগ্যাস্ট্রিক পেইন বলবে। হ্যাঁ, তারপর পেশেন্টকে আপনি জিজ্ঞেস করবেন আর কি কি সমস্যা হচ্ছে। পেশেন্ট আপনাকে নাউশিয়া ভমিটিং এর কথা বলতে পারে। পেশেন্ট আপনাকে বলবে যে তার ফ্যাটি ফুড খাওয়ার পরে ব্যথাটা বেড়ে যায়। ব্যথাটা কোনো দিকে যায় কিনা, অনেক সময় সে বলতে পারে যে আমার টিপ অফ দ্য রাইট শোল্ডারে ব্যথাটা যায়, টিপ অফ দ্য রাইট শোল্ডারে ব্যথাটা যায়। আচ্ছা, আপনি যখন পেশেন্টকে এক্সামিন করবেন, আপনি তার রাইট এলিয়াক ফসে একটা টেন্ডারনেস পাবেন।
আরেকটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের থাম্বটা ফান্ডাস অফ দ্য গল ব্লাডার বা টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজে প্রেস করি এবং পেশেন্টকে শ্বাস নিতে বলি ইন্সপিরেশনের সময়, তখন কি হয়, পেশেন্ট হঠাৎ করে একটা ব্যথা অনুভব করে। কেন হয়? কারণ হচ্ছে ইনফ্লেমড গল ব্লাডার যখন পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়ামটাকে টাচ করে তখন পেইন ফিল হয়। তো এই ঘটনাটাকে আমরা বলি কি, মারফিস সাইন। মারফিস সাইন খুব কমন অ্যাকিউট কোলিসিস্টাইটিসের একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আচ্ছা, এখন এই কথাগুলো আপনারা জানেন। যদি এই অ্যাকিউট কোলিসিস্টাইটিস কোনো কারণে রিজলিউশন না হয় তাহলে কি হতে পারে? ওই যে বললাম, ওখানে অনেক সময় মিউকাস জমে, জমে জমে কি হয়, মিউকোসিল হতে পারে। মিউকাসে যদি কোনো কারণে ইনফেকশন হয় সেখান থেকে এম্পাইমা গল ব্লাডার হতে পারে, তাই না? আচ্ছা, আবার অনেক সময় দেখা যায় কি যে স্টোন দিয়ে অনেক সময় নেক অফ দ্য গল ব্লাডার ওই জায়গাটা ব্লক হয়ে যায়, তখনও কিন্তু আলটিমেটলি মিউকাস জমে জমে মিউকোসিল অফ দ্য গল ব্লাডার। তো এগুলো হচ্ছে আমাদের কোলিসিস্টাইটিসের কিছু কমপ্লিকেশন। আচ্ছা, অনেক সময় জন্ডিস হইতে পারে। এখন কোশ্চেন হচ্ছে জন্ডিস কিভাবে হতে পারে? জন্ডিস তো হওয়ার কথা না, কারণ জন্ডিস হবে কখন? যখন বাইলটা পাস করতে পারবে না। তো দেখা যায় কি যে গল ব্লাডারের ভিতরে যে স্টোনটা, এটা যদি কোনো কারণে এসে সিবিডি কমন বাইল ডাক্টে চলে আসে, মানে দেখেন গল ব্লাডারের ভিতরেও স্টোন আছে, কমন বাইল ডাক্টে স্টোনটা চলে আসলো, তখন কি হয়? তখন দেখেন বাইলটা ঠিক মতো যেতে পারে না। আর বাইল যখন যেতে পারবে না তখন কি হবে? তখন পেশেন্টের জন্ডিস ডেভেলপ করবে। এটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। তো অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা পেশেন্ট যদি আসে আপনার কাছে, তার যদি কোলিসিস্টাইটিসের হিস্ট্রি থাকে, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে মিরিজি সিনড্রোম। মিরিজি সিনড্রোম মানে কি হইলো? মানে হচ্ছে তার বেসিক্যালি গল স্টোন আছে বা হচ্ছে গলব্লাডারের ভিতরে স্টোন, সেটা যদি মাইগ্রেট করে আমাদের কমন বাইল ডাক্টে চলে আসে এবং অবস্ট্রাক্ট করে, সেটাকে আমরা বলি হচ্ছে মিরিজি সিনড্রোম। মিরিজি সিনড্রোম, ওকে? আচ্ছা, অনেক সময় আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে দেখেন গল ব্লাডার যেখানে থাকে তার আশেপাশ দিয়েই কিন্তু আমাদের ইন্টেস্টাইনের কিছু না কিছু পোর্শন যায়, যেমন ডুওডেনাম যায়, আমরা জানি খুব কাছাকাছি। অনেক সময় দেখা যায় কি স্টোন গুলো তো কন্টিনিউয়াসলি একটা ইরোশন করে, তাই না? একটা জায়গার মধ্যে কন্টিনিউয়াসলি ফ্রিকশন করতে থাকে। তো দেখা যায় কি, ধরেন এই গল ব্লাডারের পাশ দিয়ে ডুওডেনাম গেল কাছাকাছি, স্টোন কি করে এই জায়গাটা ইরোশন করতে করতে একসময় ডুওডেনামের ওয়ালটাকেও ইরোড করে ফেলে। করলে কি হবে দেখেন, স্টোনটা সুন্দর করে ডুওডেনামে চলে গেল, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। সমস্যা হবে কোথায় জানেন? যখন এই স্টোনটা নামতে 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 একদম ন্যারো যে পার্টটা, যেটাকে আমরা বলি কি আইলিওসিকাল জাংশন বা টার্মিনাল আইলিয়ামের যে পার্টটা, টার্মিনাল আইলিয়াম বিশেষ করে ওই জায়গায় গিয়ে স্টোনটা যখন জমে যায়, তখন দেখা যায় পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মতো ফিচার ডেভেলপ করে। এই কন্ডিশনটাকে আমরা কি বলি বলেন তো দেখি, কেউ বলতে পারেন? কি বললাম? গলস্টোনটা সুন্দর করে গল ব্লাডার থেকে লাফায় লাফায় সে কোথায় চলে গেল? ডুওডেনামে চলে গেল। তারপর সে নিচে নামতে নামতে টার্মিনাল আইলেমে গিয়ে আটকায় গেল। মানে কি, বাউলের লুপটাকে সে অবস্ট্রাক্ট করে দিচ্ছে, খাবার ঠিক মতো পাস করতে পারবে না, পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করবে। এই কন্ডিশনটাকে আমরা কি বলি বলেন তো দেখি? এটাও কিন্তু গলস্টোনের একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। আচ্ছা, এখন হচ্ছে আমি একদম যারা ফিফথ ইয়ার আছেন, ফিফথ ইয়ার আছো, আমি তুমি করেই বলি, তাদের জন্য আমি সুন্দর একটা কোশ্চেন জাস্ট রাখবো। এটা তোমরা যদি এখন পারো এখন অ্যান্সার করবো, অথবা ক্লাসের লাস্টে। সেটা হচ্ছে আমাকে গল ব্লাডারের মানে কোলিসিস্টাইটিসের কয়েকটা কমন কমপ্লিকেশন বলতে থাকো, ঠিক আছে? একদম কমন কমপ্লিকেশন। এইটা তোমাদের কি বলে এটাকে, স্টেশনগুলো অসপি অসপি স্টেশনের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা যে কোনো একটা পরীক্ষায়, যে কোনো লং কেস হোক শর্ট কেস হোক, এই কোশ্চেনটা ইনভ্যারিয়েবলি স্যাররা করে থাকেন। এটা একটা ইম্পর্টেন্ট কার্ড কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট রিটেনের কোশ্চেন। সো ফিফথ ইয়ারের জন্য কোশ্চেন থাকবে, যতগুলা পারো বলতে থাকো, ঠিক আছে? আমি এখনই ভিউ করছি না কমপ্লিকেশন গুলা, যতগুলা পারো কমপ্লিকেশন বলতে থাকো। একটা অলরেডি বলা আছে কমেন্টে, আফরিন আক্তার উনি কমেন্ট করেছেন গলস্টোন আইলিয়াস। বাকি কমপ্লিকেশন গুলা দ্রুত বলতে থাকো, হ্যাঁ? আমি যদি বলি যে হোয়াট আর দ্য সিকুয়েলি অথবা হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ অ্যাকিউট কোলিসিস্টাইটিস, কি কি হতে পারে? এটা কিন্তু থার্ড ইয়ারেও ইম্পর্টেন্ট, ইভেন এতই মানে মানে কিউট টাইপের একটা কোশ্চেন, এত বেশি আসে এটা, ঠিক আছে? এটা আবার বেলিয়ান লাভের খুব সুন্দর একটা বক্স আছে, সেখান থেকে আমরা পড়বো, বাট এটা তোমাদের কাছে আমার কোশ্চেন থাকলো। আচ্ছা, এখন ডায়াগনোসিস, যেটা আমরা কোলিসিস্টাইটিসের ডায়াগনোসিসটা কিভাবে করি, এটা খুব সহজ। আমরা এটা ক্লিনিক্যালি সাধারণত ডায়াগনোসিস করে ফেলি। এর বাইরে দেখেন নতুন এডিশনের বইয়ে, আমি জানি না আগের এডিশন এটা ছিল কিনা, বাট একটা পিকিউলিয়ার জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে টোকিও কনসেনসাস গাইডলাইন। তো এই অনুযায়ী যেটা করা হয়েছে, আমরা কিন্তু এখানেও ক্লিনিক্যাল ফিচারগুলাই মেইনলি দেখব, সাথে আমরা একটা ইমেজিং করব। আমরা যদি ক্লিনিক্যাল ফিচার দিয়ে আইডেন্টিফাই না করতে পারি, ইমেজিং এ যাই। একটাই যদি ইমেজিং করতে হয়, কি করতে হবে আমরা সবাই জানি, আমরা তখন আল্ট্রাসোনোগ্রাফি করব।
করে আমরা কিন্তু কোলিসিস্টাইটিস, বিশেষ করে যদি স্টোন থাকে, আমরা সেটা ইজিলি ডায়াগনোসিস করতে পারি। এখন এই যে আমরা ক্রাইটেরিয়াগুলা বা গাইডলাইনগুলা এখানে যেটা বলা হয়েছে 3টা ক্যাটাগরিতে ভাগ করা। এর মধ্যে এ নাম্বার ক্যাটাগরি, এখানে হচ্ছে লোকাল সাইন্স অফ ইনফ্লামেশন, মার্ফিস সাইন প্লাস হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্টে পেইন থাকবে। বি এর মধ্যে যেগুলা বলা হয়েছে সেটা হচ্ছে ফিভার, এলিভেটেড সিআরপি, এলিভেটেড ডাব্লিউবিসি, মানে সিস্টেমিক ফিচারগুলোর কথা বলা হয়েছে। আর সি নাম্বারে বলা হয়েছে ইমেজিং বা হচ্ছে কোলিসিস্টাইটিসের আলট্রাসোনোগ্রাফিক ফিচার। এখন আমরা কখন বলবো ডেফিনেট ডায়াগনোসিস? যদি এমন হয় যে এ নাম্বার থেকে একটা আইটেম, বি নাম্বার থেকে একটা আইটেম এবং সি নাম্বারে তো একটাই আইটেম, মানে আলটিমেটলি আলট্রাসোনোগ্রাফি করে যদি ধরা পড়ে, এইটা মোটামুটি আমাদের ডেফিনিট ডায়াগনোসিস। ঠিক আছে? আর সাসপেক্টেড আমরা কখন বলবো? যদি এ থেকে একটা আইটেম এবং বি থেকে একটা আইটেম থাকে কিন্তু তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করে ডায়াগনোসিস করতে পারি নাই, তখন আমরা বলবো সাসপেক্টেড। জাস্ট এটাই সিম্পল, জাস্ট আমরা মোটামুটি ভাবে ক্লিনিক্যাল প্লাস আলট্রাসোনোগ্রাফি শেষ। আচ্ছা, একজন অলরেডি মেনশন করেছে কমপ্লিকেশন, আমরা মিলাবো। একজন বলছেন কোলিসিস্টাইটিস, ওকে ভেরি গুড, গলস্টোন ফর্মেশন, এটা খুব ভালো একটা কথা বলছেন, গলস্টোন ফর্মেশন এটাকে আমরা বলবো। আচ্ছা, আরেকটা বলেছেন মিউকোসিল এম্পাইমা, গলস্টোন আইডিয়াস কার্সিনোমা, ওকে অনেকগুলোই কারেক্ট, ম্যাক্সিমামই কারেক্ট। তো আমরা এখানে যদি দেখি, দেখেন বিলিয়ারি কোলিক, এটা মানে কি? এটা ওই যে যদি পেইনটা হয় আর কি, সেটা মানে গলস্টোন যেটা, এটা ঠিক আছে। তারপর দেখেন অ্যাকিউট কোলিসিস্টাইটিস, ক্রনিকের কথা বলা, এম্পাইমা, মিউকোসিল। অনেক সময় দেখা যায় কি যে এম্পাইমার কারণে আলটিমেটলি পারফোরেশন হয়ে যেতে পারে গল ব্লাডারটা, ঠিক আছে? এটা একটা কমপ্লিকেশন। বিলিয়ারি অবস্ট্রাকশন হতে পারে, কিভাবে হতে পারে? ওই যে যদি স্টোনটা আমাদের কমন বাইল ডাক্টে চলে যায় তখন কি হয়? জন্ডিস ডেভেলপ করে। আর যখনই স্টোনটা কমন বাইল ডাক্টে চলে যায় তখন কিন্তু অনেক সময় ওই জায়গাটায় পেশেন্টের কোলানজাইটিসের ফিচারগুলো ডেভেলপ করে, ঠিক আছে, ইনফেকশন হয়ে। প্যানক্রিয়াটাইটিস, এই কমপ্লিকেশনটা একটু লিখে রাখেন, কারণ আপনারা প্যানক্রিয়াস চ্যাপ্টারটা যখন পড়বেন দেখবেন যে আমাদের যে প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটা সবচেয়ে কমন কজ হচ্ছে গলস্টোন। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সবচেয়ে কমন কজ হচ্ছে গলস্টোন, ওকে? আর লাস্টে যেটা বললাম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডিউ টু গলস্টোন আইলিয়াস, ওকে? ট্রিটমেন্ট কি? যদি আপনাকে বলা হয় এক কথায় ট্রিটমেন্ট বলতে, আপনি সরাসরি বলে দিবেন ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি, আর কিছুই বলবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আদৌ ট্রিটমেন্ট লাগে কিনা। প্রথম কথা, যদি পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে আপনি অপারেশন করবেন না, কিন্তু কখন অ্যাসিমটোমেটিকের পেশেন্টেরও আপনি অপারেশন করবেন সেই ক্ষেত্রে কিছু ইন্ডিকেশনের কথা বলা, আপনারা জাস্ট একটু রিডিং দিবেন, খুব একটা আসে না পরীক্ষায়। আচ্ছা, এরপরে দেখা যায় কি যে এই অপারেশন যে আমরা করব তার আগে পেশেন্টকে আমাদের স্ট্যাবিলাইজ করতে হয়। কিভাবে স্ট্যাবিলাইজ করব? আমরা এই প্রসেসগুলো জানি। আমরা পেশেন্টকে এনপিও রাখবো, আইভি ফ্লুইড দিব, অ্যানালজেসিক্স দিব, অ্যান্টিবায়োটিক দিব এবং হচ্ছে সাবসিকুয়েন্ট যে ম্যানেজমেন্টগুলা, যে পেশেন্টের যে যে সমস্যা আছে ওই অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট দিব। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সামারি বক্স 71.3 ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আপনার কাছে একটা পেশেন্ট যখন এরকম একটা পেইনফুল কন্ডিশন নিয়ে আসবে, আপনার মাথায় কয়েকটা ডায়াগনোসিস থাকতে হবে। একটা হচ্ছে পারফোরেটেড পেপটিক আলসার, অ্যাপেন্ডিসাইটিস, আর একটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ওকে? এটাও 5th ইয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট, বড়দের অতটা লাগে না, ঠিক আছে? আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা কনফার্ম করব। আর কি কি লাগে? আমরা অনেক সময় কিছু মার্কার দেখি, মানে লিভার এনজাইম, যেমন এএলপিটা আমরা দেখি, এমআরসিপি আমরা করতে পারি যদি আমাদের মনে হয় যে পেশেন্টের বাইল ডাক্টে স্টোন থাকতে পারে, তখন। আদারওয়াইজ আমরা কিন্তু কোলিসিস্টাইটিস জানার জন্য আমরা এমআরসিপি করব না। আচ্ছা, এখন এই কোলিসিস্টেক্টমি আমরা কখন করব এটা নিয়ে আমরা বলি কি টু স্কুলস অফ থিঙ্কিং, মানে দুই দল দুই কথা বলে। একদল বলে কি যে আমরা আর্লি কোলিসিস্টেক্টমি করে ফেলবো যদি আমাদের এক্সপেরিয়েন্স সার্জন এবং এক্সিলেন্ট অপারেটিং ফ্যাসিলিটিস থাকে, তাহলে আমরা 5-7 দিনের মধ্যেই অপারেশন করে ফেলবো, যেটাকে তারা বলছে সেফ হসপিটাল স্টেটা শর্টেনিং হবে। আচ্ছা, আরেকটা স্কুল অফ থিঙ্কিং যারা, তারা যেটা বলে, তারা বলে যে আমরা ওয়েট করব, আমরা প্রথমে অ্যাকিউট ইনফেকশনটা যেন সাবসাইড করে সেজন্য আমরা ওয়েট করব, ওয়েট করে মোটামুটি 6 সপ্তাহ পর পেশেন্টকে আমরা অপারেশনের ডেট দিব। তো দুইটাই কারেক্ট, ঠিক আছে? এটার আবার কিছু ইন্ডিকেশন এক এক সার্জন এক এক রকম ভাবে প্রেফার করেন, এক এক বই এক এক রকম ভাবে প্রেফার করে। তো আমরা দুইটাই জানবো। আমরা জানবো যদি আমরা আর্লি কোলিসিস্টেক্টমি করি আমরা 5 থেকে 7 দিনের মধ্যে করব, আর যদি আর্লি ইন্ডিকেটেড না থাকে আমরা 6 সপ্তাহ পরে করবো। দুইটাই আমরা জেনে রাখি। আচ্ছা, ওকে, এই জিনিসটা দেখেন টেবিল নাম্বার 71.2, এইটা আগের বইও ছিল, কিন্তু এইটার সাথে যে অপারেশন কখন করব বা কি করব একটা চার্ট, এটা আপনাদের আগের এডিশনে ছিল না। সো আগের এডিশনে যখন আমাদের এই চার্টটা ছিল এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল না, আমরা এরকম ভাবে পড়িনি এবং পড়ার মতো না, খুব অখাদ্য টাইপের একটা চার্ট। তো আমি প্রেফার করবো এই চার্ট বাদ দেওয়ার জন্য।
কোনো পরীক্ষা এটা কোনো কালে আসবে বলে মনে হয় না। এখন 5th ইয়ারের যে নতুন কারিকুলাম সেই অনুযায়ী যদি কেউ এটাকে প্রেফার করে যে এটা মানে টোকিও গাইডলাইন অনুযায়ী কিভাবে ম্যানেজমেন্ট করব, তাহলে কিছু করার নাই, তাহলে একদম আনলাকি ব্যাচ একটা তোমরা। বাট আমাদের সময় এটা কখনোই ইম্পর্টেন্ট ছিল না। আমাদের সময় ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝতাম ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি ইদার আমরা আর্লি করব অথবা আমরা ইন্টারভাল বা 6 সপ্তাহ পরে করব। আর মেইনলি জানতে চাওয়া হয়তো পেশেন্টকে আমরা কিভাবে স্ট্যাবিলাইজ করব। সো এটা প্লাস মাইনাস, এটা চাইলে যদি কারো ইন্টারেস্ট থাকে রিডিং দিতে পারেন। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে যে কোলিসিস্টাইটিস এটা কিন্তু সবসময় যে স্টোন দিয়ে হবে তা না, স্টোন ছাড়া অন্য কিছু কারণে হতে পারে, তখন আমরা বলি এটাকে অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস। এখানে কিছু বিদঘুটে নাম আছে, আমরা জাস্ট নামগুলো জানবো আর কিচ্ছু না। এর মধ্যে একটা জিনিস দেখেন, কোলেস্টেরোলোসিস যেটাকে আমরা বলি স্ট্রবেরি গল ব্লাডার, নামগুলো আমরা জানবো আর কিছুই জানবো না। নামগুলো কেন জানবো? কারণ আপনাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এমসিকিউতে লাগতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে গল ব্লাডারের কিছু ইনফেকশন, টাইফয়েড, এগুলো লাগবে না, স্কিপ করে যান। গল ব্লাডার পলিপ সম্পর্কে জাস্ট দাগানো কয়েকটা, আমাদের মেইন পড়াটা আজকে এখানেই ছিল যে গল স্টোন। এর বাইরে আমরা পরে কয়েকটা ম্যালিগনেন্সি সম্পর্কে একটু জানবো, আর খুব বেশি ইম্পর্টেন্ট টপিক এখানে নাই। আচ্ছা, গল ব্লাডার পলিপটা আপনারা একটু জাস্ট এই কয়েকটা দাগানো লাইন পড়বেন। বিশেষ করে হচ্ছে আমরা কি করি সাধারণত গল ব্লাডার পলিপটা আমরা ইমেজিং যখন করি, আল্ট্রাসোনোগ্রাফি, তখন আইডেন্টিফাই করি। এটা ওরকম কোনো সিমটম করে না, আমরা যেটা বলি ইনসিডেন্টাল ফাইন্ডিং। অন্য কোনো টেস্ট করতে গিয়ে আপনি এটা পেয়ে গেলেন। আচ্ছা, এখন পলিপের যেটা ব্যাপার, সাধারণত একদম ইনভ্যারিয়েবলি পলিপটা কিন্তু মানে বিনাইন হয়, কিন্তু কখনো না কখনো এটা ম্যালিগনেন্টও হতে পারে, হইলে সেই ক্ষেত্রে পেশেন্টে অ্যাডিনোকার্সিনোমা ডেভেলপ করতে পারে। এটুকু জানলেই না। আচ্ছা, এখন আমরা আসি গস্ট্রোনালিয়া, সেটা আর আপনাদের বলা লাগবে না, অলরেডি আপনারা জানেন। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে কোলিসিস্টেক্টমি। ওকে, কোলিসিস্টেক্টমি বলতে আমরা ইনভ্যারিয়েবলি ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন প্রিপারেশনটা এটা জাস্ট একটু পড়ে নেবেন, হিস্ট্রি নিব, তারপর হচ্ছে আমরা কিছু প্রি অপারেটিভ চেক আপ করবো, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিব, লিভার ফাংশন টেস্ট, কোয়াগুলেশন টেস্ট, এগুলো করবো, ঠিক আছে? এগুলো লাগবে না। আপনারা এই বক্সটা একটু দেখে নিন, সামারি বক্স 71.4। এখানে আমরা একটা পেশেন্টকে কিভাবে কোলিসিস্টেক্টমির জন্য প্রিপেয়ার করব সেগুলো বলা হয়েছে। ফুল ব্লাড কাউন্ট করবো, রেনাল লিভার ফাংশন টেস্ট দেখবো, প্রথ্রম্বিন টাইম দেখবো, চেস্ট এক্সরে, ইসিজি করব, অ্যান্টিবায়োটিক দিব, ডিভিটি প্রোফাইলেক্সিস দিব, কনসেন্ট নিব। এগুলো সব অপারেশনই অনেক সময় লাগে, বাট এখানে স্পেসিফিক্যালি বলা, সো এটা আমরা পড়ে নিব। আচ্ছা, আমাদের যেটা লাগবে কোলিসিস্টেক্টমি না, আপনারা, আমি সবসময় বলে আসি না যে অপারেশনের প্রসিজিওর পড়া খুব একটা দরকার নাই এই লেভেলে। কোলিসিস্টেক্টমি এমন একটা অপারেশন যেটা আপনাদের একটু হলেও ডিটেলস পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন কোলিসিস্টেক্টমি, বিশেষ করে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি, প্রথম কথা হচ্ছে আমরা কয়টা পোর্ট করব। আমরা ওখানে কি করি, ল্যাপারোস্কোপিক কয়েকটা পোর্ট করি অ্যাবডোমেনে, যেটার মাধ্যমে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট পাস করায় অপারেশন করি। আমার প্রথম কোশ্চেন আপনাদের কাছে যে আমরা পেশেন্টকে কি পজিশনে রাখবো, এটা সবার জন্য ইম্পর্টেন্ট। কেউ বলতে পারেন আমরা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমির সময় পেশেন্ট যে শুয়ে থাকবে সেটা কি পজিশনে শুয়ে থাকবে, এক নম্বর কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে আমরা প্রথম পোর্টটা কি কাজে ব্যবহার করব এবং কোথায় করব। পোর্টের ক্ষেত্রে একটু ভ্যারিয়েবিলিটি আছে। আমরা নরমালি বইয়ে পড়বো হচ্ছে 3টা পোর্ট, বাট আমরা বাস্তবে করি কয়টা, 4টা পোর্ট করি, তাই না? যারা অলরেডি আমাদের 5th ইয়ার হোক বা ইন্টার্ন হোক, আর ট্রেনিংরা তো অবশ্যই, সবারই কিন্তু এই অভিজ্ঞতা আছে, অন্তত জীবনে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি দেখার আশা করা যায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা সাধারণত দেখি যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা 4টা পোর্ট করি, বাট বইয়ে থাকবে 3টা পোর্ট। ওকে, এখন আমাকে বলেন, প্রথম কথা হচ্ছে পেশেন্টের কি পজিশনে শুয়ে থাকবে, ঠিক আছে? আমি আরেকটু ক্লু দেই, পেশেন্ট এখানে কিভাবে থাকবে। পেশেন্ট হচ্ছে কিছুটা কিন্তু লেফট সাইডে কাত হয়ে থাকবে, ঠিক আছে? সুপাইন পজিশনে থাকবে। আর কি থাকবে? আর হচ্ছে তার হেড এন্ডটা যেটা, এটা একটু এলিভেটেড থাকবে, যেন আমরা লিভারের হেপাটোবিলিয়ারি পোর্শনটা ভালো করে দেখতে পারি। এই পজিশনটার নাম কি আমাকে বলেন, এই পজিশনটার নাম কি বলে? কেউ বলতে পারেন? এটা একটা বলেন। আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যে আমরা প্রথম পোর্টটা কোথায় করব। আচ্ছা, তাহলে কি বললাম, পেশেন্ট সুপাইন পজিশনে লাইং থাকবে,
এবং পেশেন্টের যে বেডের হেড এন্ডটা সেটা একটু এলিভেটেড থাকবে এবং পেশেন্ট কিন্তু একটু লেফট সাইডে কাত হয়ে শুবে। আপনি যখন নিজের বডিতে এই পজিশনটা চিন্তা করবেন তখন দেখবেন আপনার হেপাটোবিলিয়ারি যে এরিয়াটা ওইটা বেশি করে ভিজুয়ালাইজ করা যাবে এই পজিশনে। এটা একটা স্পেসিফিক নাম আছে, কারো যদি জানা থাকে আমাকে বলবেন। ওকে, আচ্ছা। আর পোর্ট আমরা কোথায় কোথায় করি? প্রথম কথা হচ্ছে আমরা পোর্ট বইয়ের ভাষায় ৩টা পোর্ট করব, ঠিক আছে? একটা পোর্ট আমরা করব হচ্ছে আম্বিলিক্যাল, একটা পোর্ট আমরা করব হচ্ছে ওই যে জিফি স্টারনাম যে জায়গাটা শেষ হয়েছে ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে সেই জায়গাটায়। একটা পোর্ট আমরা করব সেকেন্ড, আমি যদি ছবিটা আঁকি আপনাদের ইজি করে দেই, দেখেন এটা ধরেন আম্বিলিকাস, এটা হচ্ছে জিফি স্টারনাম, এটা হচ্ছে আমাদের কোস্টাল মার্জিন, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের রাইট সাইড, এটা আমাদের লেফট সাইড। ওকে, এটা হচ্ছে আমাদের anterior superior iliac spine, pubic symphysis, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন একটা পোর্ট হবে আম্বিলিকাস, আমি বারবার প্রথম পোর্টের কথা জিজ্ঞেস করতেছিলাম না, সেটা হবে আম্বিলিক্যাল পোর্ট। আমাকে একটু আপনারা বুদ্ধি করে অ্যান্সার দেন যে প্রথম পোর্ট দিয়ে আমরা কি কি কাজ করব, ঠিক আছে? আচ্ছা, প্রথম পোর্টটা আমরা করলাম আম্বিলিক্যাল, দ্বিতীয় পোর্টটা হবে এই জায়গাটায়, মানে জিফিস্টার্নাম থেকে একটু জাস্ট নিচে। 3 নাম্বার পোর্ট হবে হচ্ছে এটার এটা একটু পরে, এটা সমান্তরালে মোটামুটি এই জায়গাটায়, টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজের এরিয়াটাতে। 4 নাম্বার পোর্টটা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেটা করি সেটা হচ্ছে এই লেভেলে সমান্তরালে এখানে একটা পোর্ট করি আমরা। এই 4টা পোর্ট, বইয়ে কিন্তু 4টা নাই, 3টার কথা বলা আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু দেখে নিই বইয়ে তাইলে কোন 3টার কথা বলা। একটা সাবজিফয়েডের কথা বলা আর একটা রাইট সাবকোস্টাল, মানে বইয়ে হচ্ছে এই 3টার কথা বলা আছে, 1 2 3, এটা বাদ। আচ্ছা, এখন আমাকে বলেন প্রথম পোর্টটার কাজ কি? আচ্ছা, ও আমি তাহলে একটু এটা বলে দেই। আমি যেই পজিশনের কথা বলতেছিলাম সেটাকে আমরা বলি হচ্ছে রিভার্স ট্রেন্ডেলেনবার্গ পজিশন। রিভার্স ট্রেন্ডেলেনবার্গ পজিশন, এটা একটু দাগায় নেন, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, ওকে। আর এখানে একটা কোশ্চেন খুব কমনলি ধরা হয়, সেটা হচ্ছে যে একটা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে কি স্টেপ কোনটা? সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অ্যান্ড সেফ ডিসেকশন অফ ক্যারটস ট্রায়াঙ্গেল। এই লাইনটা সারা জীবন মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে দেখেন একটা পোর্ট আমরা করলাম হচ্ছে সাব আম্বিলিক্যাল বা আম্বিলিক্যাল রিজিয়নে। এই পোর্টটার 1 নাম্বার কাজ হচ্ছে নিউমো পেরিটোনিয়াম এস্টাবলিশ করা। মানে কি? মানে হচ্ছে আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে গ্যাস দিব। গ্যাস দিলে কি হবে? অ্যাবডোমিনাল ক্যাভিটিটা ফুলে যাবে। ফুলে গেলে কি হবে? ভিতরের অর্গানগুলা স্পেস পাবে এবং আমরা অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলা ভিতরে দিব সেগুলা স্পেস পাবে নাড়াচাড়া করার, ঠিক আছে? এটা 1 নাম্বারের ইন্ডিকেশন। নিউমো পেরিটোনিয়াম এস্টাবলিশ করতে আমরা কোন গ্যাস ব্যবহার করি? কেউ বলতে পারেন? এটা ধারণা থেকে বলেন তো, আমরা কোন গ্যাস দিয়ে নিউমোপেরিটোনিয়াম বানাবো? আচ্ছা, 2 নাম্বার যেটা কাজ, নিউমোপেরিটোনিয়াম যখন একবার এস্টাবলিশ হয়ে যাবে আমরা যেটা করব, আমরা এই পোর্ট দিয়ে একটা অ্যাঙ্গেলড টেলিস্কোপ দিব। টেলিস্কোপ দিয়ে আমরা কি করব? টেলিস্কোপ দিয়ে আমরা ক্যামেরাটা পাস করব, মানে টেলিস্কোপ দিয়ে আমরা ওখানে ক্যামেরা দিব যেটার মাধ্যমে আমরা পুরো ভিতরের অংশটা ভিজুয়ালাইজ করব। তার মানে দেখেন এই পোর্টটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে 1 নাম্বার কথা বললাম আমরা নিউমোপেরিটোনিয়াম এস্টাবলিশ করব। 2 নাম্বার কথাটা আমরা বললাম আমরা ওখান দিয়ে ক্যামেরা বা হচ্ছে টেলিস্কোপ দিব। আরেকটা ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে এই পোর্টটা তুলনামূলকভাবে বড় থাকে, যেই কারণে আমরা যখন আলটিমেটলি গল ব্লাডার কোলিসিস্টেক্টমি হয়ে যাবে এবং গল ব্লাডারটা বের করব তখন আমরা এই পোর্ট দিয়ে বের করব। তাহলে আমরা কিন্তু 3টা ইন্ডিকেশন পেয়ে গেলাম ইনিশিয়াল পোর্টের। আপনারা খুবই বুদ্ধিমান অ্যান্সার দিয়েছেন। কার্বন ডাইঅক্সাইড, যে নিজেও জ্বলে না অন্য কেউ জ্বলতে সাহায্য করে না, তাই না? আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করবো, একটু নিষ্ক্রিয় টাইপ গ্যাস আর কি, ভালো হবে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা নিউমোপেরিটোনিয়াম এস্টাবলিশ করলাম। আচ্ছা, বাকি পোর্টগুলো কোথায় হবে বলে দিলাম, আর কিছু আমাদের এখান থেকে দরকার নেই। সাধারণত এই পোর্টগুলো কোথায় কোনটা এটাই জানতে চাওয়া হয়, হ্যাঁ, আর কিছু জানতে চায় না। ওকে, এই বক্সটা একটু দেখতে পারেন, খুব একটা ইম্পর্টেন্ট না, রিডিং দিতে পারেন। আমাদের মেইন ইম্পর্টেন্ট পড়া এটাই ছিল, ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি স্টেপগুলো। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে কমপ্লিকেশন কি কি হতে পারে। খুব কমন একটা কমপ্লিকেশন আমরা প্রায়ই শুনি, কেউ বলতে পারেন এটা কি, যেটা খুব সার্জনদের খুব মাথা ব্যথা থাকে এই কমপ্লিকেশনটা নিয়ে, সবচেয়ে টেনশনের একটা কমপ্লিকেশন কি বলেন তো দেখি একটু? যেটা একদম নাইট মেয়ার একজন সার্জনের জন্য, যে কমপ্লিকেশনটা একদম নাইট মেয়ার, খুবই কমন একটা কমপ্লিকেশন। পোর্সাইড টিবি বা ইনফেকশন, এটা মোটামুটি কমন, বাট খুব বেশি স্কেয়ারি না। এটা একটা ঝামেলা, এটা ক্রনিক থাকে, হিল হইতে ঝামেলা।
পোর্ট হার্নিয়েশন, হ্যাঁ এটা একটা ভালো কমপ্লিকেশনের কথা বলেছেন। পোর্ট সাইট ইনফেকশন এবং পোর্ট হার্নিয়েশন এগুলা মানে কমপ্লিকেশন হিসেবে ঠিক আছে, বাট সবচেয়ে স্ক্যারিং যে কমপ্লিকেশনটা, একজন অ্যান্সার দিয়েছেন বাইল ডাক্ট ইনজুরি, হ্যাঁ এটা শুনতে চাচ্ছিলাম। বাইল ডাক্ট ইনজুরিটা হচ্ছে সবচেয়ে স্ক্যারিং কমপ্লিকেশন। হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে স্ক্যারিং, আর বাকি যেগুলো বললেন এগুলোও ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। হ্যাঁ, পোর্ট সাইড টিবি বা ইনফেকশন পোর্ট, এবং পোর্ট সাইড ইনফেকশনের একটা মানে সিগনিফিকেন্স কি, এটা না খুব সহজে হিল হয় না, খুবই ঝামেলার বিষয়। এবং পোর্ট সাইড হার্নিয়া যেটা, এটাও বারবার রিকার করতে থাকে, হ্যাঁ খুবই ঝামেলার একটা বিষয়। আচ্ছা, বাইল ডাক্ট ইনজুরি এর মধ্যে আমরা মোটামুটি কিন্তু অপারেশনের সময় ইনজুরিটা সাধারণত আইডেন্টিফাই হয়ে যায়, এটা একটা ভালো দিক। কিন্তু এটা খুবই কমপ্লিকেটেড, এটা একদম মানে ট্রিট করাই যায় না এরকম। আরেকটা ঝামেলা কি জানেন, দেখেন এটাকে বলা হয় হচ্ছে পোস্ট কোলিসিস্টেক্টমি সিনড্রোম। এটা হচ্ছে একটা পেশেন্টের অপারেশন হয়ে যাওয়ার পরও 15% পেশেন্টের ক্ষেত্রে সিমটম থেকে যায়, খুবই ঝামেলা, এবং এটা আর্লিয়ার সিমটমগুলোর মতোই। এটা কোনো মানে কেন কিছু বলা যায় না, এটা বিভিন্ন কারণে হইতে পারে। এটা একটা অনেক সময় ডাক্তার একটা স্টাম্প থেকে যায় সিস্টিক ডাক্তার, সেটার জন্য হতে পারে। পোস্ট কোলিসিস্টেক্টমি কোলিডোকোলিথিয়াসিস খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় আমরা কোলিসিস্টেক্টমি করে ফেললাম ঠিকই, কিন্তু সিবিডি কমন বাইল ডাক্টে স্টোন জমে যায়, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা যে ফিচারগুলো পাই পেশেন্টের, শার্কোট স্ট্রায়াড, পেইন, ফিভার, জন্ডিসের সিমটমগুলো আমরা পেয়ে থাকি, কোলাঞ্জাইটিসের ফিচার। স্ট্রিকচার হতে পারে, অপারেশন করার পরে বাইল ডাক্টে স্ট্রিকচার হতে পারে। আচ্ছা, এই বিনাইন স্ট্রিকচারের কজগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এটা হঠাৎ করে দেখেন বেখাপ্পা লাগতেছে, আমরা এত এত ইম্পর্টেন্ট জিনিসপাতি পড়ার পর হঠাৎ করে এটা চলে আসলো। আচ্ছা, এই জিনিসটা একটু পড়বেন, এটা একটা ইম্পর্টেন্স হচ্ছে যে এখান থেকে কিন্তু পেশেন্টের ম্যালিগনেন্সি ডেভেলপ করতে পারে, সো এটা খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। এটা একটা ইডিওপ্যাথিক কন্ডিশন, যেখানে প্রোগ্রেসিভ ভাবে বিলিয়ারি ডাক্টগুলো ইনফ্লামেশন হয় এবং ডিস্ট্রাকশন হয়। আর এখানে দেখেন পেশেন্টের কিন্তু কোলাঞ্জিওকার্সিনোমা এবং গলব্লাডার ক্যান্সারের একটা রিস্ক থাকে। আর যাদের এই ধরনের প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস থাকে তাদের খুব মানে দেখা যায় যে আইবিডিরও একটা হিস্ট্রি থাকে, কনকারেন্ট আইবিডি থাকে, যেটার কারণে তার কোলন ক্যান্সারের চান্সও থাকে। কোলাঞ্জিওকার্সিনোমা ঠিক বলেছেন, ওকে। আচ্ছা, টিউমার্স অফ দ্য বাইল ডাক্ট, বিনাইন টিউমারগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আপনারা একটু জাস্ট এই বক্সটা পড়লেই হবে, কোলাঞ্জিওকার্সিনোমার বক্সটা, সামারি বক্স 71.7। কোলাঞ্জিওকার্সিনোমা থেকে এটা একটা জাস্ট ব্যাপার কি, এটা খুব খারাপ একটা ডিজিজ। আর দেখা যায় যে আর্লি সিমটম গুলো স্পেসিফিক থাকে না, অ্যাবডোমিনাল পেইন টেন থাকতে পারে, আর্লি স্যাটাইটি, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস এগুলো থাকতে পারে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, সেটা হচ্ছে যে এই যে অবস্ট্রাকটিভ জন্ডিসের কথা আমরা বলি, এটা আপনারা মনে হয় পরবর্তীতে পাবেন। অবস্ট্রাকটিভ জন্ডিসের কথা আমরা যেটা বলি, হ্যাঁ, যে পেশেন্টের বাইলটা ঠিক মতো পাস না করলে, এটার একটা কারণ হচ্ছে কোলিডোকোলিথিয়াসিস বা বাইল ডাক্টে যদি কোনো একটা স্টোন হয়, ঠিক আছে, অবস্ট্রাকটিভ জন্ডিস। এটার আরো কিছু কারণ আছে। একটা কারণ হচ্ছে কোলাঞ্জিওকার্সিনোমা, যে কোনো কারণে যদি বাইল ডাক্টে ক্যান্সার ডেভেলপ করে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, ওইটা কি করে গল ব্লাড এই মানে বাইল ডাক্টের উপর একটা প্রেসার দেয়। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা, যে জায়গায় এসে ডাক্ট ড্রেন করে অ্যাম্পুলারি রিজিয়নে বা অ্যাম্পুল অফ ভ্যাটার, তার চারপাশে যদি একটা ম্যালিগনেন্সি থাকে। এখন এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ফিফথ ইয়ারের খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, লং কেস হিসেবে আসে, এটার ডিফারেন্সিয়াল গুলো জানতে চাওয়া হয়। বিনাইন কজ অলরেডি বললাম, ম্যালিগনেন্ট কজগুলো হচ্ছে এই তিনটা ম্যালিগনেন্সি। এখন যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা আমরা কোন ক্লিনিক্যাল ফিচার দেখে বুঝবো যে এটা বিনাইন ডিজিজ বা স্টোন ডিজিজ নাকি এটা ম্যালিগনেন্সি, কোন কারণে অবস্ট্রাকটিভ জন্ডিস, কেউ কি বলতে পারেন এটা অ্যান্সারটা কি? আপনাকে বলা হলে আপনি পেশেন্টকে এক্সামিন করেন, ফিজিক্যাল এক্সামিন করেন, করে আপনি পেশেন্টের অ্যাবডোমেন এক্সামিন করে আমাকে বলেন যে এই যে তার অবস্ট্রাকটিভ জন্ডিস, এটা কি ম্যালিগনেন্সির জন্য হলো নাকি এটা স্টোনের জন্য হলো, আমাকে একটু জাস্ট অ্যান্সারটা দেন। এবং এটার একটা স্পেসিফিক ল আছে, ওই লটাকে আমরা কি বলি? ভেরি গুড, কোরভয়েজিয়ার্স ল। আচ্ছা, তাহলে এই লতে কি বোঝা যায়? আচ্ছা, এটা আপনাদের বলতে সময় নষ্ট হবে খামাখা, আমি বলে দেই। কোরভয়েজিয়ার্স ল এটা একদম কারেক্ট। এই অনুযায়ী হচ্ছে যে কোনো পেশেন্ট আপনি যদি এক্সামিন করে তার গল ব্লাডারটা পালপেবল পান, তার মানে আপনার ধরে নিতে হবে যেটা ম্যালিগনেন্সির কারণে। দ্যাট মিনস ইদার হেড অফ দ্য প্যানক্রিয়াস, ইদার কোলাঞ্জিওকার্সিনোমা অথবা
পেরিয়াম্পুলারি কার্সিনোমা। আর যদি এমন হয় যে গল ব্লাডার প্যালপেবল না, তাহলে আপনার ধরে নিতে হবে এটা প্রবাবলি স্টোনের জন্য। বাট এটার আবার কিছু ব্যতিক্রম আছে। একটা ব্যতিক্রম আপনারা জানেন, সেটা হচ্ছে মিরিজি সিনড্রোম। ওই যে আমি বললাম গল স্টোন ছিল, কিন্তু সেটা গল ব্লাডারের ভিতরে জমলো, আবার আলটিমেটলি বাইল ডাক্টেও জমলো। তো গল ব্লাডারের ভিতর জমিতে এমনিতেই গল ব্লাডারটা একটু পালপেবল হতে পারে, তাই না? আবার বাইল ডাক্টে জমার কারণে জন্ডিস ডেভেলপ করতে পারে। আরেকটা যেটা, সেটা হচ্ছে ডাবল স্টোন। মানে কোনো পেশেন্টের যদি গল স্টোনও থাকে, প্লাস হচ্ছে যে কোনো পেশেন্টের যদি মানে সিবিডিতেও স্টোন থাকে। আরেকটা কারণ হচ্ছে মিউকোসিল এবং এম্পায়ামা, এগুলোর জন্য এরকম হতে পারে। ঠিক আছে, নন ক্যান্সারাস কজেও গল ব্লাডার পালপেবল হতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্ট আমরা এই কোর বয়েজিয়ার্স লটা মনে রাখবো। ওকে, আচ্ছা। কোলাঞ্জিওকার্সিনোমা খুব খারাপ টাইপের একটা ক্যান্সার, তো এটা যে কোনো জায়গায় হতে পারে বাইল ডাক্টের। একটা জিনিস আমরা মনে রাখি, যদি এমন হয় যে সেটা বিলিয়ারি কনফ্লুয়েন্সে হয়, সেটাকে আমরা বলি ক্লাটস্কিন টিউমার। এটা বলার একটা কারণ আছে, আমাদের 5th ইয়ারে হঠাৎ করে অ্যাসেসমেন্ট পরীক্ষায় এরকম একটা এক্সাম কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছিল যে ক্লাটস্কিন টিউমার কি জিনিস। ওকে, এটা আমরা মনে রাখি, খুব আনকমন একটা কোশ্চেন। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারগুলো বললাম, আপনারা রিস্ক ফ্যাক্টরগুলো একটু দেখে নেবেন, অলরেডি কয়েকটা আপনারা জানেন। ইনভেস্টিগেশন কি কি আমরা করব? প্রথমত আমরা বায়োকেমিক্যাল গুলো করব, বিলিরুবিন, এলপি, গ্লামা গ্লুটারাল ট্রান্সফারেজ, এগুলো দেখব। অবস্ট্রাকটিভ জন্ডিস আইডেন্টিফাই করব, টিউমার মার্কার আমরা করব CA 19.9, আর হচ্ছে ইমেজিং করব, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি, এমআরআই, এমআরসিপি। ওকে, স্টেজিং করব আমরা, ডান। আর এটা একটা ঝামেলা হচ্ছে, খুব খারাপ টাইপের একটা ক্যান্সার, মাত্র 10 থেকে 15% পেশেন্ট সার্জিক্যাল রিসেকশনে ভালো হয়। ঠিক আছে, খুবই কম চান্স থাকে, এবং ডায়াগনোসিসটা দেখা যায় খুব দেরিতে গিয়ে হয়। আর আরো বেশি খারাপ টিউমার হচ্ছে কার্সিনোমা গল ব্লাডার। এটা এত খারাপ, মানে বলা হয় কি যে এটা আপনি ডায়াগনোসিস যখন করবেন তখন পেশেন্টের আর বাঁচার কোনো চান্স থাকে না, এতই খারাপ। মানে এটা ডায়াগনোসিস মানে হচ্ছে এটা কিউরেবলই না আসলে, এবং এটা লাইফ স্পান আরো খারাপ। আমরা নর্মালি যে কোনো ডিজিজের ক্ষেত্রে বলি যে 1 ইয়ার সার্ভাইভাল, 5 ইয়ার সার্ভাইভাল, বাট এখানে সমস্যা কি, এটা সার্ভাইভাল রেট মাত্র 6 মাস, খুবই খারাপ। ওকে, আচ্ছা। এখান থেকে আপনারা রিস্ক ফ্যাক্টর গুলো একটু দেখবেন, কি কি কারণে হতে পারে। পিএসসি যদি থাকে, আইবিডি যদি থাকে, গল ব্লাডার পলিপ যদি থাকে, এবং পেশেন্টের যদি ক্যালসিফিকেশন বা পোর্সিলিন গল ব্লাডার যদি হয়, সামারি বক্সটা দেখলেই হবে। আর ট্রিটমেন্ট সাধারণত এরকম হয় না, অ্যাডিনোকার্সিনোমা হয় 90% ক্ষেত্রে, ট্রিটমেন্ট করে এরকম লাভ হয় না। আর মেজরিটি অফ দ্য পেশেন্টই আপনার কাছে খুব লেট ফিচার নিয়ে আসবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের লাস্ট টপিক। ওকে, ডান। এখন আমাকে বলেন যে আপনারা সব বুঝতে পারছেন কিনা। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে, হ্যাঁ, এবং যে কোনো মানে লেভেলের স্টুডেন্টের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমাকে বলেন যে সব বুঝতে পারছেন কিনা, বা কোনো জায়গায় আপনাদের কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে কিনা। আমি ওয়েট করব, যদি আপনাদের কোনো জিনিস রিপিট করতে হয় বা কনফিউশন থাকে আমি অবশ্যই বলে দিব, বাট কোনো কনফিউশনে আপনারা যাবেন না, হ্যাঁ, অবশ্যই ক্লিয়ার করে যাবেন। আচ্ছা, ফার্স্ট পোর্টের ইউজটা, ফার্স্ট পোর্টের ইউজ হচ্ছে আমরা বেসিক্যালি আম্বিলিকাল বা সাব আম্বিলিকাল রিজনে একটা পোর্ট করি। প্রথমে পোর্টটা করি, আমাদের যে কাজ সেটা হচ্ছে নিউমোপেরিটোনিয়াম এস্টাবলিশ করা, মানে অ্যাবডোমিনাল ক্যাভিটিটাকে আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে ফুলাবো। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে নিউমোপেরিটোনিয়াম এস্টাবলিশ করা। 2 নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে যে ওই জায়গাটায় নিউমোপেরিটোনিয়াম এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে আমরা টেলিস্কোপ দিয়ে ক্যামেরা পাস করব, মানে ভিজুয়ালাইজেশনের জন্য। সো এটা আমরা বলবো হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, অথবা আমরা বলবো হচ্ছে ক্যামেরা পোর্ট। 3 নাম্বার যে ইউজটা, সেটা হচ্ছে যে একদম লাস্টে, সেটা হচ্ছে যে যখন অপারেশন হয়ে যায় আমরা তখন গল ব্লাডারের যে স্যাম্পলটা সেটা ওই পোর্ট দিয়ে বের করে নিয়ে আসি। ওকে, তাহলে এই হয়ে গেল হচ্ছে আমাদের ফার্স্ট পোর্টের 3টা ইউজ। ওকে, এটা পোর্ট সাইট ইনফেকশন কত পর হিল হয় না, এটার ওরকম কোনো স্পেসিফিক আইডেন্টিফিকেশন নাই। হ্যাঁ, এটার হিলিং বলতে অ্যান্টিবায়োটিক আমরা দেই। প্রথম কথা হচ্ছে ইনফেকশন হলে ওই জায়গায় যদি পাস হয়, আমরা ওখান থেকে একটু কালচার সেন্সিটিভিটির জন্য পাস কালেক্ট করব। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব, ওই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক দিব পেশেন্টকে, এবং রেগুলার ড্রেসিং করতে বলবো। তো এইটার হিলিংটা আসলে অনেক ঝামেলা, মানে এটা কোনো স্পেসিফিক ডেট নাই, মানে এটা যে কোনো পেশেন্টের যে কোনো সময় পর্যন্ত থাকতে পারে। এবং আরো খারাপ ব্যাপার হচ্ছে, একবার মোটামুটি হিল হয়ে আসলেও বারবার হইতে পারে এটা,
রিকারেন্স হইতে পারে, খুবই ঝামেলার জিনিস। এবং এটার কোনো স্পেসিফিক টাইম ডিউরেশন নাই। মানে ধরেন যে পেশেন্টের কোনো কোমরবিডিটি আছে, কারো ডায়াবেটিস আছে বা কারো হয়তো ইমিউনোসাপ্রেসড কোনো একটা পেশেন্ট, হ্যাঁ, তাদের ক্ষেত্রে হিলিংটা একটু ডিলেড হবে। আবার যদি কোনো ইয়াং পেশেন্ট থাকে যে মোটামুটি হেলদি অ্যাডাল্ট, তার ক্ষেত্রে আবার হিলিংটা একটু আর্লি হবে। ঠিক আছে? বা অনেক সময় দেখা যায় কি যে ওই জায়গায় যদি কোনো ফরেন বডি জমে, যে আমরা অপারেশন করার সময় কোনো একটা সুতা জমে গেল বা কোনো একটা গজের একটা টুকরা জমে গেল, ঠিক আছে, তখন কিন্তু আবার এটা হিল হইতে সময় লাগে ফরেন বডি, হ্যাঁ। তো এটার স্পেসিফিক কোনো ডিমার্কেশন নাই। ওকে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলে আরো ডিলে হবে, এরকম আর কি। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ক্লিয়ার কি সবার? তাহলে আমি ক্লাসটা শেষ করব। ওকে, ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে। আর আজকের ক্লাসটা আমার একটু লেটে নিতে হলো, 10:15টায়। নরমালি কিন্তু আমরা ইউজুয়াল টাইমেই চলে যাব পরের ক্লাসগুলোতে। আশা করা যায় 9:30টার দিকে আমরা প্রত্যেকটা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আজকে আমার ইভিনিং ডিউটি থাকাতে কুমিল্লা থেকে এসে যেহেতু ক্লাসটা ধরতে হয়েছে, ওই কারণে আসলে একটু লেট করে নেওয়া আর কি, হ্যাঁ। এরপর থেকে আশা করা যায় ক্লাসগুলো আমরা টাইম মতো নিতে পারবো, 9:30টার দিকে শুরু করবো। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।